আমি স্যারকে দাওয়াত দিতে। আসসালামু আলাইকুম। আইন কানুন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2021, বছরের শেষ দিন। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে দণ্ডবিধির অষ্টম ক্লাস করছি। অষ্টম ক্লাসে দণ্ডবিধির 339 ধারা থেকে আমরা পড়ব। 339 ধারায় যাওয়ার আগে সাধারণভাবে জেনে নেই যে আমরা দেহ সম্পর্কিত অপরাধ সমূহের মধ্যে আছি, এবং এই দেহ সম্পর্কিত অপরাধ সমূহের ক্ষেত্রে আমরা খুন বা জীবন সম্পর্কিত অপরাধ অলরেডি পড়ে এসেছি 299 থেকে 318 পর্যন্ত। আর তারপরে আঘাত সম্পর্কে 319 থেকে 338 ক পর্যন্ত গতকালকে পড়েছি। আজকে তার পরের অংশ পড়বো, এটাও দেহ সম্পর্কিত। তো দেহ সম্পর্কিত এবার যে অংশটুকু পড়বো সেটা হচ্ছে 339 থেকে 348 ধারা, এবং এই অংশে মূলত অবৈধ বাধা এবং অবৈধ আটক, এই দুটো টপিক বা দুটো অপরাধ নিয়ে আলোচনা করা আছে। তো এটা সরাসরি ধারা দেখলেই আমরা বোধহয় ভালো করব, মানে এখানে পড়ানোর বেশি কিছুই নাই, একদমই নাই। 339 ধারার শিরোনাম হচ্ছে অবৈধ বাধা, রংফুল রেস্ট্রেইন্ট। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ইচ্ছাপূর্বক এমন ভাবে বাধা দান করে, কেমনে করে? ভলান্টারিলি অবস্ট্রাক্টস এনি পার্সন, ইচ্ছাকৃতভাবে করে। ভলান্টিয়ারিলি শব্দটার সংজ্ঞা কোথায় আছে? দণ্ডবিধির 39 ধারায় আসবে, কিন্তু পরীক্ষায় দণ্ডবিধির 39 ধারায় কি আছে? ভলান্টারিলি। 39 ধারার আগের ধারাগুলো কি কি? 34 থেকে 38 কমন ইন্টেনশন মনে আছে? আর 39 ধারার পরের ধারাটা কি? দণ্ডবিধির যেখানে অফেন্সকে সংজ্ঞায়িত করা হয়েছে, অফেন্স, তাই তো? ভুলে যাবেন না, আগেরটাও দরকার, পরেরটাও দরকার, আর 39 তো দরকার বটেই। ভলান্টারিলি, তাহলে ইচ্ছাপূর্বক যদি কাউকে বাধা দান করে যার ফলে উক্ত ব্যক্তির যেদিকে যাবার অধিকার রয়েছে এমন কোন দিকে উক্ত ব্যক্তি যাবার পথ রুদ্ধ হয়ে যায়, তবে সেই ব্যক্তি উক্ত ব্যক্তিকে অবৈধভাবে বাধা দান করেছে বলে পরিগণিত হবে। ইজ সেইড রংফুলি রেস্ট্রেইন দ্যাট পারসন। ইংরেজিটা হচ্ছে রংফুলি রেস্ট্রেইনড, রংফুলি অবৈধভাবে বাধা দান। হ্যাঁ, ব্যতিক্রম যদি কোনো লোক স্থলে জলে কোনো সরকারি বেসরকারি পথে বাধা দেওয়ার আইনসম্মত অধিকার রয়েছে, তার রয়েছে বলে সরল মনে বিশ্বাসবশত উক্ত পথে বিঘ্ন সৃষ্টি করে, তবে তার কাজ এই ধারার অর্থে আওতার অপরাধ হবে না। ইন গুড ফেইথ বিলিভস হিমসেলফ টু হ্যাভ এ লফুল রাইট টু অবস্ট্রাক্ট। ইন গুড ফেইথ এর সংজ্ঞা কোথায় যেন আছে? এই 24-এ, না সরল বিশ্বাস 52-র দিকে কোথায় আছে? সরল বিশ্বাস সম্ভবত 52-তে আছে। ইন গুড ফেইথ, এই ইন গুড ফেইথ শব্দটা কিন্তু সরল মনে বিশ্বাসবশত জিনিসটার মানে বহু জায়গায় ব্যবহার দেখবেন দেহ সম্পর্কিত, সম্পত্তি সম্পর্কিত অপরাধগুলোতে। মানে ইন গুড ফেইথ যখন করা হবে তখন সেটা মানে অপরাধ বলে গণ্য হবে না। হ্যাঁ, মানে ওই যে গিলটি মাইন্ড হিসেবেই আপনি, মানে গিলটি মাইন্ড আছে কিনা সেটা ম্যাটার করে। তো বলছে যে কেউ যদি মনে করে যে আইনসম্মতভাবে তার অধিকার রয়েছে ওই পথে বাধা দেওয়ার, মানে হলো যে আপনি যে গলিপথ দিয়ে বাড়িতে ঢোকেন সেই গলিপথে কেউ দাঁড়িয়ে বলল যে এই পথে আপনার যাওয়া যাবে না, এই পথে গেলে আমরা আপনাকে মারবো। তখন আপনি ভয় পেয়ে সরে গেলেন, অন্য কোনো একটা পেছনের গলি দিয়ে বাসায় ঢুকলেন। এটা হলো অবৈধ বাধা। ও কিন্তু আপনাকে শারীরিকভাবে টাচও করে নাই, কিন্তু আপনার দেহ যে দিক দিয়ে যাবার অধিকার রয়েছে সেই দিক দিয়ে আপনার দেহকে যেতে বাধা দিল। এই যে বাধা দিল, এই কারণে এটার নাম হচ্ছে অবৈধ বাধা। বাধায় তাকে টাচ করার কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু এটা শরীর সম্পর্কিত অপরাধ, দেহ সম্পর্কিত অপরাধ। ওকে, এখন কোনো একটা অফিসে আপনি ঢুকতে যাচ্ছেন, তখন যেই গার্ড
থাকে ওখানে, সেই গার্ড আপনাকে বাধা দিল যেদিকে যাওয়া যাবে না, আপনি কে? এইটা কিন্তু উনি সরল মনে বিশ্বাসবশত উনি আপনাকে বাধা দিচ্ছেন, বা এটাই তার কর্ম, মানে এটাই তার কর্ম বা এটাই তার কাজ, সুতরাং সে সেই কাজটা করছে, সেইটা তখন দোষের হবে না। কিন্তু অন্য কোনো কারণে অন্য কোনো ভাবে কেউ যদি বাধা দিয়ে থাকে তাহলে সেটা দোষের হবে। রংফুলি রেস্ট্রেন্ট। নেক্সট হচ্ছে, এই এখানে উদাহরণ দিয়েছে, এটা দেখবেন, তো কিছু বলার কিছু নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এরপরে হচ্ছে অবৈধ অবরোধ। এই অবরোধ শব্দটাকে আরেকটা শব্দে বলা যায়, সেটা হচ্ছে আটক। আটক, রংফুল কনফাইনমেন্ট এর ইংরেজি। রংফুল রেস্ট্রেইন্ট মানে বাধা দেওয়া, রেস্ট্রেইন্ট মানে বাধা দেওয়া, এটা তো জানেন সবাই। আর কনফাইনমেন্ট হয়তো সবাই জানতো না বা জানেন না, এখন জেনে নেন যে কনফাইনমেন্ট মানে হচ্ছে আটক করা। ইংরেজিতে প্রশ্ন আসবে যে একটা ঘটনা দিয়ে বলবে যে গলির মুখে আপনাকে ঢুকতে বাধা দিল, তাহলে সে ব্যক্তি কোন অপরাধটা করেছে, রংফুলি রেস্ট্রেইন করেছে নাকি রংফুলি কনফাইন করেছে, এইভাবে প্রশ্নটা আসবে। সুতরাং ইংরেজি অংশটা ঠিক এইভাবে আপনাকে জেনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। তাহলে অবৈধ অবরোধ হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। বলছে যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির চলাচলে অবৈধভাবে এমন নিয়ন্ত্রণ আরোপ করে যে উক্ত ব্যক্তি নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারে না, তাহলে সেই ব্যক্তি উক্ত ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করেছে বলে পরিগণিত হবে। বলছে wrongfully restrains any person in such a manner as to prevent that person from proceeding beyond certain circumscribing limits, মানে একটা নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারে না। এইটা সম্পর্কে উদাহরণ দেখেন, চকে একটা দেয়াল ঘেরা জায়গায় যেতে বাধ্য করে এবং সেখানে চকে তালাবদ্ধ করে রাখে, ফলে চ সেই দেওয়ালের মধ্যবর্তী নির্দিষ্ট সীমার বাইরে যেতে অসমর্থ হয়। ক চকে অবৈধভাবে আটক করেছে বা অবরোধ করেছে। ওকে, অর্থাৎ একটা দেয়াল ঘেরা জায়গায় আপনাকে যেতে বাধ্য করলো, আপনাকে কিন্তু হাতও দিল না, গায়ে হাত দিল না, এবং সেখানে আপনাকে তালাবদ্ধ করে রাখলো, তাহলে এটা চকে অবৈধভাবে অবরোধ করেছে। খতে বলছে কোনো অট্টালিকার সকল বহির্দ্বারে আগ্নেয়াস্ত্র সজ্জিত ব্যক্তিদের মোতায়েন করে চকে বলে যে অট্টালিকা হতে বের হবার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র সজ্জিত ব্যক্তিরা এর প্রতি গুলি বর্ষণ করবে। অবৈধভাবে চকে অবরোধ করেছে। মোদ্দা কথা, যে কোনো একটা নির্দিষ্ট এলাকায় তাকে যখন আপনি বাধ্য করছেন যে তুমি যদি ওই জায়গার বাইরে যাও, কোনো একটা ঘরের বাইরে হইতে পারে, একটা খোলা মাঠেও হইতে পারে, খোলা মাঠেও বলতে পারে যে তুমি যেখানে দাঁড়ায় আছো ওইখান থেকে যদি তুমি নড়াচড়া করো তাহলে আমরা তোমার প্রতি গুলি বর্ষণ করব। তাহলে কিন্তু এটা অবৈধভাবে বাধা দেওয়া না, এটা হচ্ছে অবৈধভাবে আটক করা। ওকে, তো এটা খোলা জায়গায় হতে পারে, বদ্ধ জায়গাতেও হতে পারে। তাহলে অবৈধ বাধা এবং অবৈধ আটক বা অবরোধ, আটকের আরেকটা বাংলা প্রতিশব্দ হচ্ছে অবরোধ। আচ্ছা, এখন 341-এ অবৈধ বাধা দান করার সাজা, পানিশমেন্ট ফর রংফুল রেস্ট্রেইন্ট, মানে কোন ধারার সাজা বলছে? 339 ধারায় রংফুল রেস্ট্রেইন্ট কে সংজ্ঞায়িত করা হয়েছিল। সেই ধারা প্রসঙ্গে সাজাটা বলছে যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অবৈধভাবে বাধা দান করে, হুএভার রংফুলি রেস্ট্রেইনস এনি পারসন, তবে সে ব্যক্তি 1 মাস পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা 500 টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। অবৈধ বাধা দান করা, বুঝতেই পাচ্ছেন, একটা লঘু অপরাধ। স্রেফ আপনাকে বলেছে যে এই পথে যাওয়া যাবে না, থ্রেট করে বলেছে এই পথে যাওয়া যাবে না, তখন আপনি অন্য পথ দিয়ে গেলেন, আপনার গায়ে টাচ করে নাই, অন্য কোনো হুমকি দেয় নাই, সে বাধা দিয়েছে। এটার জন্য সাজা 1 মাস অনলি, এবং সেটা বিনাশ্রম, নট সশ্রম, সেটা বিনাশ্রম, সশ্রম না। আর অথবা 500 টাকা জরিমানা করেও তাকে ছেড়ে দেওয়া যেতে পারে, অথবা আছে, তার মানে কি তাকে কোনো কারাদণ্ড না দিয়ে স্রেফ 500 টাকা জরিমানা করে ছেড়ে দিতে পারে, অথবা উভয়বিধ দণ্ডেও দণ্ডিত করতে পারে, তাতে কোনো বাধা নাই। তাহলে
39-এ যা সংজ্ঞায়িত 341-এ সেটার সাজা। 340-এ যা সংজ্ঞায়িত রংফুল কনফাইনমেন্ট, অবৈধভাবে আটক করা বা অবরোধ করা, সেটার সাজা 342-এ বলেছে। অবৈধ অবরোধের সাজা বলছে পানিশমেন্ট ফর রংফুল কনফাইনমেন্ট, যেই ব্যক্তি কোন ব্যক্তিকে অবৈধভাবে আটক বা অবরোধ করে, whoever wrongfully confines a person, তবে সেই ব্যক্তি 1 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, অথবা 1000 টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। তাহলে অবৈধ অবরোধের সাজা হিসেবে বলা হচ্ছে 1 বছর পর্যন্ত সাজা। কিন্তু অবৈধ বাধা একটা মুহূর্তের ব্যাপার হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তেই আপনি অবৈধ বাধাটাকে কার্যকর করলেন বা ওইটা একটা ছোট সময়ের ঘটনা। কিন্তু যদি অবৈধ অবরোধ এইটা আপনি কাউকে 10 মিনিটের জন্য আটক করতে পারেন, কাউকে 10 ঘন্টার জন্য আটক করতে পারেন, 10 দিনের জন্য আটক করে ফেলতে পারেন একটা বদ্ধ ঘরে, তাই না? তাহলে ওইটাতে তো পার্থক্য ঘটে যাবে, তখন সাজাটা কি হবে সেই প্রসঙ্গে এর পরের ধারাগুলো অবৈধ অবরোধ সম্পর্কে আরো বাড়তি আলোচনা করেছে। আলোচনাটা কেমন? 343 এবং 344 ধারা দুটো দেখেন আপনারা। বলছে 3 বা ততোধিক দিনের জন্য যদি অবৈধভাবে কাউকে আটক বা অবরোধ করা হয়, তাহলে 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। 3 বা তার বেশি, তার মানে কি 3 দিনের কম সময় হলে 342 ধারায় বর্ণিত সাজা আপনার জন্য প্রযোজ্য হবে। আর 3 বা তার বেশি দিন হলে সেটা 2 বছর পর্যন্ত সাজা হবে। 344 এসে বলে 10 বা তার বেশি দিন হলে তখন 3 বছর সাজা হবে। তার মানে ঘটনাটা এইরকম যে 3 দিনের কম সময় আটক রাখলে তাকে 1 বছরের সাজা দেওয়া যাবে। 3 দিনের বেশি হলে এবং 10 দিনের কম হলে, 3 দিন বা 3 দিনের বেশি হলে, ব্যাপারটা এরকম ভাবে বলতে হবে, 3 দিন বা 3 দিনের বেশি কিন্তু 10 দিনের কম, তাহলে তার সাজা হবে 343 মতে 2 বছর। আর 10 বা তার বেশি দিন হলে সেই সাজাটা হয়ে যাবে 3 বছর। আচ্ছা, এইটা তাহলে একটু সহজেই মানে অ্যাটলিস্ট এইটুকু মনে রাখা আমাদের জন্য জরুরি যে 339 এবং 40 পরপর দুটো ডেফিনেটিভ ধারা, কিন্তু দুটো ভিন্ন ভিন্ন স্বতন্ত্র অপরাধের ধারা। অবৈধ বাধা আর একটা অবৈধ আটক। 339-এ যা বললো সেটার একমাত্র সাজা 341-এ, মানে 39 একটা বেজোড় সংখ্যা, 341 আরেকটা বেজোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা বাদ দিয়ে 41-এ এসে আবার কি বলছে? ওই অবৈধ বাধা দানের সাজা। তাই তো রেলি চাকমা, কথা বুঝতে পারছেন না? ফোনে কথা বলছেন? ফোনে কথা বললে তো হবে না, পড়ার দিকে মনোযোগ দেন। তারপরে 340-এ সাজা বলেছে কত, মানে অপরাধের সংজ্ঞা দিয়েছে অবৈধ আটক বা অবরোধের, রংফুল কনফাইনমেন্ট, সেইটার সাজা বেসিক সাজা 342। কিন্তু সেই 342 ধারার পরে সেই অপরাধের অর্থাৎ অবৈধ অবরোধ বা আটকের যেহেতু মাত্রাগত তীব্রতা বাড়তে পারে বা ভিন্ন রকম হতে পারে, সেইটা সংক্রান্তে 343 এবং 344-এ আরো 2 ধরনের সাজার কথা বলেছে। 1 বছর, 2 বছর, 3 বছরের পরপর 3টা সাজা অবৈধ অবরোধ সম্পর্কিত রয়েছে। এইটুকু জেনে রাখেন। এর বাইরে 345 বাড়িতে পড়ে নেবেন, পড়ে নিয়ে তার পরের অংশে আমরা সোজা চলে যাব। পরের অংশ মানে হচ্ছে আমরা প্রথমে বলেছিলাম যে দণ্ডবিধিতে দেহ এবং জীবন সম্পর্কিত যে অপরাধ সমূহ, সেই অপরাধের চ্যাপ্টারটা হচ্ছে 16 নাম্বার চ্যাপ্টার। তার মধ্যে কয়েকটা উপশিরোনাম রয়েছে। উপশিরোনামগুলোর একটা হচ্ছে জীবন সম্পর্কিত অপরাধ 299 থেকে 318, আঘাত সম্পর্কিত অপরাধ যেটা 319 থেকে 338 ক পর্যন্ত, তারপরে অবৈধ বাধা এবং অবৈধ আটক প্রসঙ্গে 339 থেকে 348 পর্যন্ত। এবার পরের পোর্শনটা হচ্ছে 349 থেকে 358 পর্যন্ত। প্রত্যেকটা এই যে 9-এর ঘরের একক দিয়ে শুরু, 8 দিয়ে প্রায় শেষ বেশিরভাগ ক্ষেত্রে। ফলে মনে রাখাটা খুব কঠিন কিছু না। এ বিষয়ক চার্ট আমাদের প্রকাশিত বইয়েও আছে, আগের এই পিডিএফেও দেওয়া ছিল।
তো 349-এ প্রথমে বল প্রয়োগ, ফোর্স, এই শব্দটার সংজ্ঞা দেওয়া আছে। বলছে কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির গতি সঞ্চার করে, গতি পরিবর্তন করে বা গতি স্তব্ধ করে দেয়, অথবা সে কোনো বস্তুতে এমন কোনো গতি সঞ্চার করে বা গতি স্তব্ধ করে যাতে উহা অপর কোনো ব্যক্তির দেহের কোনো অংশের সংস্পর্শে আসে, অথবা যদি সে অপর কোনো ব্যক্তির পরিহিত বা বাহিত কোনো দ্রব্যে বা অনুরূপ গতি সঞ্চার, গতি পরিবর্তন বা গতি স্তব্ধ করে, অথবা যদি সে এমন কোনো বস্তুর সাথে উহা করে যা এমন ভাবে সংস্থিত যে উহার সংস্পর্শে দ্বিতীয়ত ব্যক্তির অনুভব শক্তি ব্যাহত করে, তবে সেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বল প্রয়োগ করেছে বলে পরিগণিত হয়। আমি হুড়মুড় করে পড়লাম একটাই কারণে, যে এটা হুড়মুড় করে পড়ার জিনিস না। আর এই গতি 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 গতি, এত যে গতি, তাতে আমাদের অনেকের দুর্গতি এসে যাওয়ার কথা। হ্যাঁ, এরকম একটা গতিময় জিনিসে আর একটু সময় নিয়ে বুঝে বুঝে পড়তে হবে। মোদ্দা কথা বলেছে গতি সঞ্চার করা, গতি পরিবর্তন করা, গতি থামিয়ে দেওয়া। এটাই। আর কি কি উপায়ে হতে পারে, কোন কোন প্রকারে হতে পারে? কাপড় ধরে টান মেরেও গতি সঞ্চার করা যেতে পারে। আপনি একটা মানে একটা নৌকার উপরে বসে আছেন, সেই আপনাকে কোনো গতি সঞ্চার করলো না সরাসরি, আপনার কাপড় ধরেও টানলো না, আপনাকে ধাক্কাও দিল না, কিন্তু নৌকাটাই ঠেলে দিল। তার মানে ওই বস্তুটাই ঠেলে দিয়ে আপনার গতি সঞ্চার করে দিল। এই কথাগুলো নানান ফর্মে, এই অংশটুকু, এই যে গতি 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 গতি, সব গতি এর মধ্যে আছে, যত রকমের গতি আছে। ওকে, তবে শর্ত এই যে যেই ব্যক্তি গতি সঞ্চার করেন বা গতি পরিবর্তন করেন বা গতি স্তব্ধ করেন, সেই ব্যক্তির গতি সঞ্চারের, গতি পরিবর্তনের বা গতি স্তব্ধকরণের পদ্ধতি নিম্নোক্ত তিনটি উপায়ের যে কোনো একটি হতে হবে। বুঝেন ঠেলা এবার? তাহলে 349 ধারায় গতি সঞ্চার, পরিবর্তন বা স্তব্ধ করা। গতি সঞ্চার মানে কি? গতি চালিয়ে দেওয়া। গতিকে পরিবর্তন করা, যেদিকে যাচ্ছিল সেখান থেকে অন্যদিকে চালিয়ে নিয়ে যাওয়া। গতি থামিয়ে দেওয়া মানে থামিয়ে দেওয়া। এই তিনটা, নিম্নোক্ত তিনটা উপায় হতে হবে, তাহলেই সেটা বল প্রয়োগের আওতার মধ্যে পড়বে। বল প্রয়োগ কিন্তু এমনিতে কোনো অপরাধ না, এটা আমরা একটু পরেই পরের ধারাটা দেখলেই বুঝবো। এটা একটা জিনিসকে সংজ্ঞায়িত করেছে স্রেফ, যেমন আঘাত এবং গুরুতর আঘাত প্রথমে সংজ্ঞায়িত করে নিয়েছিল, তেমনি ভাবে এখানে শুধুমাত্র বল প্রয়োগকে সংজ্ঞায়িত করে নিয়েছে। কারণ এই বল প্রয়োগটা বুঝতে পারলে তখনই আমরা বুঝবো যে অপরাধমূলক বল প্রয়োগ কোনটা। ক্লিয়ার? বলছে প্রথমত তার নিজ দেহের শক্তি প্রয়োগ করে, বাই হিজ ওন বডিলি পাওয়ার। নিজের দেহের শক্তি প্রয়োগ করে কেউ যদি আপনাকে অবৈধভাবে বল প্রয়োগ করে বা বল প্রয়োগ করে বা গতি সঞ্চার করে, গতি পরিবর্তন করে বা গতি স্তব্ধ করে। গতি সঞ্চার, পরিবর্তন, স্তব্ধ, এই তিনটা শব্দ, এই তিনটা শব্দ বা তিনটা কাহিনী নিম্নোক্ত তিনটা প্রকারে হতে হবে, তা বাদে হবে না। তাহলে নিজের দেহের শক্তি প্রয়োগ করে গতি সঞ্চার, পরিবর্তন বা স্তব্ধ করা যেতে পারে, এক। দ্বিতীয়ত বলছে কোন বস্তু এমন ভাবে ব্যবহার করে যার ফলে তার নিজের বা অপর কোনো ব্যক্তির কোনো কাজ ব্যতীত গতি বা গতির পরিবর্তন বা গতির স্তব্ধতা সাধিত হয়। কোন বস্তু এমন ভাবে ব্যবহার করা মানে, ধরেন ওই যে বললাম নৌকায় বসে আছে, তো ওই নৌকায় বসে থাকা লোকটা বৈঠাও বাইছিল না, কিংবা নোঙরটাও খুলে দেয়নি, সে চুপচাপ বসে আছে, তার কোনো চেষ্টাই নাই। কিন্তু এই অবস্থায় আপনি নোঙরটা খুলে দিয়ে নৌকাটাকে খরস্রোতা নদীতে আপনি ঠেলে দিলেন, তাহলে এটা কি? গতি তৈরি করা হলো। অর্থাৎ বস্তুতে গতি সঞ্চার করে ব্যক্তির দেহের প্রতি আপনি হুমকি তৈরি করে ফেলতে পারেন। আচ্ছা, তৃতীয়ত কোন পশুকে চালিত করে গতি পরিবর্তন বা পশুটির গতি স্তব্ধ করে, বাই ইন্ডিউসিং এন অ্যানিম্যাল টু মুভ, টু চেঞ্জ ইটস মোশন অর টু সিজ টু মুভ। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখছি যে কোন পশুকে চালিত করেও গতি পরিবর্তন করা যায়। এর আগে বলছিল বস্তুর কথা, এখন ধরেন যে আপনি একটা গরুর গাড়িতে বসে আছেন, সেই গরুকে আপনি চালিত করে, গরুকে আপনি প্রলোভিত করে আপনি ভিন্ন পথে নিয়ে যেতে পারেন, গতি স্তব্ধ করে দিতে পারেন, গতি সঞ্চার করতে পারেন, সেটাও একটা গতি সঞ্চার হবে। তার মানে নিজের দেহের শক্তি প্রয়োগ করে হতে পারে, আবার কোন বস্তুর গতি মানে বস্তুকে নাড়াচাড়ার মধ্য দিয়ে আপনি এই গতির ব্যাপারটা সারতে পারেন বা বল প্রয়োগের ব্যাপারটা সারতে পারেন, অথবা
কোনো পশুকে চালিত করেও আপনি এই বল প্রয়োগের বা গতির ব্যাপারটা সারতে পারেন। ফোর্স শব্দের অর্থ আসলে গতি, কিন্তু আইনে এটা বল প্রয়োগ বললে সবচেয়ে ভালো শোনায়। হ্যাঁ, তো এই ধারায় গতি নিয়ে দুর্গতি, এই ধারায় 19 বার গতি শব্দটা ব্যবহার হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা এরপরে অপরাধমূলক বল প্রয়োগ 350 ধারা, ওই যে ফোর্স শব্দটা ছিল 349 ধারায় সংজ্ঞায়িত, সেটা কিন্তু আবারও বলছি কোনো অপরাধের নাম না। শুধু বলেছে যে গতি কেমনে সৃষ্টি হয়, গতি জিনিসটা কি, গতিকে সংজ্ঞায়িত করেছে বা বল প্রয়োগকে সংজ্ঞায়িত করেছে। তো এইটাই যখন কিনা ক্রিমিনাল ফোর্স হচ্ছে, অপরাধমূলক ভাবে যখন গতি সৃষ্টি করা হচ্ছে বা বল প্রয়োগ করা হচ্ছে, তখন সেটা অপরাধ। 350-এ সেই অপরাধটার নাম বলেছে এবং সংজ্ঞা দিয়েছে। কি বলছে? কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির ওপর কি সম্মতি ব্যতীত, আপনি কোনো সম্মতি দেননি, বল প্রয়োগ করে এবং কোনো অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে অথবা অনুরূপ শক্তি প্রয়োগ কর্তৃক যে ব্যক্তির উপর বল প্রয়োগ করা হলো, তার জখম বা ভয় বা বিরক্তি উৎপাদনের উদ্দেশ্যে অথবা তার শক্তি প্রয়োগের ফলে যার উপর শক্তি প্রয়োগ করা হলো তার জখম, ভয় বা বিরক্তি উৎপাদিত হতে পারে জানা সত্ত্বেও যদি সে অনুরূপ বল প্রয়োগ করে, তবে সেই ব্যক্তি অন্য ব্যক্তির উপর অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে পরিগণিত হবে। তার মানে প্রথমত সম্মতি ছাড়া হতে হবে। কি করতে হবে? ফোর্স করতে হবে এবং কোনো অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে হতে হবে। ইন অর্ডার টু দ্য কমিটিং অফ এনি অফেন্স। এখন কেউ বাড়ির উঠানে একটা দোলনা আছে গাছের সাথে ঝুলানো, সেই দোলনাটা আপনি ঠেলা দিলেন, আপনি ফোর্স দিলেন, সেটা তার ইচ্ছাই দিলেন, দোলনাটা একটু ঠেলতো আর আপনি গিয়ে ঠেলতে শুরু করলেন, সে খুব দোল খাচ্ছে, খুশি হচ্ছে, আর আপনিও দাবি করলেন যে একটু পরে কিন্তু তুই নামিস, তুইও কিন্তু আমাকে এরকম দোল খাওয়াবে, এই তো। তো সেইটা কি সম্মতি সহকারে? না, এটা তো সম্মতি ব্যতীত হতে হবে। ওকে, সম্মতি ব্যতীত গতি দিতে হবে এবং সেটা অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে করতে হবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত এরকম বল প্রয়োগ করে অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে অথবা অনুরূপ শক্তি প্রয়োগ কর্তৃক যেই ব্যক্তির উপর বল প্রয়োগ করা হচ্ছে বা হলো তার জখম, ভয় বা বিরক্তি উৎপাদনের উদ্দেশ্যে অথবা তার শক্তি প্রয়োগের ফলে যার উপর শক্তি প্রয়োগ করা হলো তার জখম, ভয় বা বিরক্তি উৎপাদিত হতে পারে জানা সত্ত্বেও যদি সে অনুরূপ বল প্রয়োগ করে। তার মানে কি? অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্য তো প্রথমত হতে হবে, কিন্তু কাউকে যদি জখম, ভয় বা বিরক্তি উৎপাদনের উদ্দেশ্যেও এটা করা হয়, তবুও সেটা অপরাধমূলক বল প্রয়োগ। প্লাস সেটা জানে যে এরকম ভাবে বল প্রয়োগ করলে তার জখম, ভয় বা বিরক্তি উৎপাদিত হতে পারে। ইংরেজিটা কি? ইনজুরি, ফিয়ার অর অ্যানোয়েন্স। ইনজুরি হইতে পারে, ভয় পেতে পারে, বিরক্ত হইতে পারে, এটা হতে পারে জানা সত্ত্বেও যদি কেউ এরকম ফোর্স ঘটায়, তবে সেটা ক্রিমিনাল ফোর্স বলে পরিগণিত হবে। মানে এই ধারার বিস্তৃতি বা মানে পরিধি কিন্তু অনেক দূর পর্যন্ত। অর্থাৎ আপনি কাউকে মানে কোনো বিল্ডিং এর পাশে, মানে বিল্ডিং এর ছাদে ধরেন কাউকে মানে ভয় দেখাইলেন, এই তোকে ফেলে দিব, মানে অনেক সময় আমরা গা ধরে এরকম করে করি না, ওকে শক্ত করেই ধরি ও যেন না পড়ে যায়, কিন্তু আমরা বলি এই তোকে ফেলে দিব, মানে ছাদের কিনারে গিয়ে। এগুলো রসিকতা তো আমরা করে থাকি না? তো এই ধরনের রসিকতা যখন হয়, সেইটা প্রথমত তার সম্মতি ছাড়া করা হয়েছে, সরাসরি অপরাধমূলক উদ্দেশ্য সেখানে নাই, কিন্তু তার জখম, ভয় বা বিরক্তি উৎপাদিত হতে পারে, এটা আপনি জানেন। এটা জানলে কি হবে? এটা জানলে পরে আর সেটা করা যাবে না, করলেই সেটা অপরাধমূলক বল প্রয়োগ হবে। ও যদি আইসা কোর্টে এসে মামলা করে যে আমারে ছাদের কিনারে দাঁড়ায়া ইয়ার কি করতে করতে সে আমারে ছাদ থেকে ফেলে দেওয়ার মতো করে দিয়েছিল, কিন্তু তাতে আমি পড়ে যাইনি বটে, কিন্তু আমার তাতে ভয় উৎপাদিত হয়েছে বা আমি তাতে বিরক্তি বোধ করেছি, যদি এরকম কিছু বলে, তাহলে সেইটা কিন্তু কি হবে? অপরাধমূলক বল প্রয়োগ হবে।
ওই যে অথবা অথবা, ভালো করে খেয়াল করেন যে ওই ধারার মধ্যে দুইটা বড় বড় অথবা আছে। ওই দুইটা অথবা দিয়ে ধারার আসলে তিনটা পার্ট আছে, ওই পার্ট গুলোকে ভালো করে কিন্তু বুঝতে হবে। উদাহরণ দিয়েছে, নদীতে নোঙ্গর করা একটা নৌকাতে বসে আছে, নোঙ্গর তুলে দিল এবং ভাবে উচ্ছাপূর্বক নৌকাটিকে নদীতে ভেসে যেতে দিল। পরীক্ষার প্রশ্ন আসবে, এইটুকু তুলে দিয়ে বলবে এখানে কিভাবে গতি সঞ্চার করা হয়েছে 349 ধারা মোতাবেক, বলেন তো নাবিল। এটা একটু ফেলে দিও তো, বন্ধ লাগতেছে। তো 349 মোতাবেক এখানে কি বস্তুতে গতি সঞ্চার করা হয়েছে না? তিনটা উপায়ে গতি সঞ্চার করা যেতে পারে। প্রথমত নিজ দেহের শক্তি ব্যবহার করে, দ্বিতীয়ত বস্তুতে শক্তি মানে বস্তুতে এটা প্রয়োগ করে, আবার হচ্ছে কোনো পশুকে চালিত করে। তো এটা দিয়ে বলতে পারে যে এটা কিসের মাধ্যমে করা হয়েছে, নিজের বডি দ্বারা, নিজের বডি দিয়ে শক্তি প্রয়োগ দ্বারা, নাকি বস্তুতে শক্তি প্রয়োগ দ্বারা, নাকি প্রাণীকে শক্তি মানে ইনডিউস করে, কোনটা? এইভাবে কথাটা আসতে পারে। আচ্ছা, তাহলে এইখানে এই যে ইচ্ছাকৃতভাবে চতে গতি সঞ্চার করলো এবং তা করলে এমন একটি বস্তুকে এমন ভাবে সঞ্চালিত করে যে বস্তুটি সঞ্চালনের পর কোন ব্যক্তির অন্য কোনো কাজ ব্যতীতই উহাতে গতি সঞ্চারিত হয়েছে। সুতরাং ইচ্ছাকৃতভাবে চয়ের উপর বল প্রয়োগ করেছে। আচ্ছা, যাই হোক, এরকম করে ঘোড়ার গাড়ি দিয়ে উদাহরণ আছে, পালকি দিয়ে উদাহরণ আছে, উদ্দেশ্যমূলক ভাবে চয়ের গায়ে ধাক্কা লাগায় সেটাও আছে, এটাও অপরাধমূলক বল প্রয়োগ। একটা ঢিল ছুড়লো, সেই ঢিল কারো গায়ে লাগবে, সেটাও একটা অপরাধমূলক বল প্রয়োগ হলো। হ্যাঁ, এটাও বস্তু দিয়েই করা। উদ্দেশ্যমূলক ভাবে জনৈক মহিলার ঘোমটা খুলে ফেলে। মনোযোগ দিয়ে শোনেন, পরীক্ষায় যখন এই প্রশ্নটাই চলে আসবে, এই যে উদাহরণটা যখন চলে আসবে, তখন আবার পরীক্ষার হল থেকে বের হয়ে বলবেন, ওহো স্যার তো পড়াইছিল। লিখিত পরীক্ষার সময় এরকম করে হয়েছে। আমি লিখিত পরীক্ষা তো খুব ক্রিয়েটিভ কোশ্চেন হয়েছে। আমি এসআর অ্যাক্টের 21 ধারা পড়া থেকে অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইছি এবং ধারার মধ্যেও প্রচুর উদাহরণ ছিল। ইন্টারেস্টিং ব্যাপার। তা এখন পুরা 21 ধারা লিখতে হয় নাই, কিন্তু একটা উদাহরণ তুলে দিয়ে বলছে যে এটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য কিনা। ওটাতেই প্রশ্নের মান সংখ্যা মানে প্রশ্নের নাম্বার হচ্ছে 5। খালি উদাহরণটা প্রশ্নে যা লেখা আছে ওটা তুলে দিয়ে বলতে হবে যে এটা 21 ধারার অমুক বিষয় এবং এটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নহে। এই 5-6টা লাইন লিখলে 5-এর মধ্যে 4 দিবে, 4.5 দিয়ে দিবে আপনাকে। আর এইটাই লিখতে পারে নাই। পরে বের হয়ে, স্যার আপনি উদাহরণগুলো পড়তে বলছিলেন, পড়ি নাই। কমন তো কারোরই আসে নাই, কিন্তু আপনার এগুলো তো সবই আমাদের জানা বিষয় স্যার। তখন পড়ার দায়িত্ব কার? পড়ার দায়িত্ব আমার। আমি তো বলেই যাচ্ছি। উদ্দেশ্যমূলক ভাবে জনৈক মহিলার ঘোমটা খুলে ফেলে। যদিও আমি বেশিরভাগ ক্ষেত্রে বলি যে উদাহরণগুলো পড়ে নেবেন, কিন্তু মানে ধারাটাই আমরা মূলত পড়াচ্ছি। কিন্তু এই যে উদাহরণটা দেখেন, উদ্দেশ্যমূলক ভাবে জনৈক মহিলার ঘোমটা খুলে ফেলে। এখানে উদ্দেশ্যমূলক ভাবে মহিলাটির উপর বল প্রয়োগ করেছে। যদি মহিলাটির সম্মতি ব্যতীত তা করে থাকে এবং তার উদ্দেশ্য যদি হয়, অথবা যদি তার জানা থাকে যে মহিলাটি আহত হতে পারে, ভীতিগ্রস্ত হতে পারে, বিরক্ত হতে পারে, তবে সে মহিলাটির উপর অপরাধমূলক বল প্রয়োগ করেছে। এখন যদি আপনি আপনার বউ বা প্রেমিকার ঘোমটা খোলেন, সেটা নিশ্চয় উনি ভয়ও পাবে না, আহতও হবে না, বিরক্তও হবে না। সেটা একটা জিনিস। আর আপনি যদি রাস্তাঘাটে এই কাজটা করেন, তাহলে তো তার ভয় ধরবে, বিরক্তি লাগবে, ভীতিগ্রস্ত হবে, স্বাভাবিক। আর নিশ্চয় মহিলাটা রাস্তাঘাটে আপনাকে সম্মতি দিবে না, রাইট? এখন এই অংশটুকু তুলে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে জনকের মহিলার ঘোমটা খুলে ফেলে। ক কি অপরাধ করেছে? আপনাকে কনফিউজ করার জন্য বলবে ইভ টিজিং, বলবে না 509 ধারা দণ্ডবিধির। তাহলে কি করবেন? তখন তো সবাই ইভ টিজিং দিয়ে চলে চলে আসবেন, হইলো না তো? তাহলে এটা ক্রিমিনাল ফোর্সের অপরাধ। এগুলো দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে। তাহলে 349 গেল। এরপর
301, সরি দুঃখিত, 350 গেল, এবার 351। আক্রমণ, অ্যাসল্ট। আক্রমণ শব্দটা আমাদের ছোটবেলায় খুব ছিল, মানে আমাদের ছোটবেলায় আমরা পেয়েছিলাম টিপু সুলতান, দ্য সোর্ড অফ টিপু সুলতান, মানে বাংলা ভাষায় প্রথম এগুলোকে কি বলে, মানে ডাবিংকৃত সিরিজ, দ্য সোর্ড অফ টিপু সুলতান, ইন্ডিয়ান একটা সিরিজ। সেইখানে একটা ল্যাঙ্গুয়েজ ছিল আক্রমণ, মানে রাজা টিপু সুলতান আক্রমণ করছেন, তখন তার সেনাপতি বলছে আক্রমণ করো, আক্রমণ। তো সেই আক্রমণ যুদ্ধের আক্রমণ, আর এই আক্রমণ আমাদের দণ্ডবিধির আক্রমণ, একটু পার্থক্য আছে। অ্যাসল্ট, অপরাধমূলক বল প্রয়োগটা বুঝছেন তো ভালো করে? অপরাধমূলক বল প্রয়োগ কখন হচ্ছে পড়া ধরবো এখনই। যারা যারা ফোনে কথা বলছেন, এদিক ওদিক মনোযোগ দিচ্ছেন। অপরাধমূলক বল প্রয়োগে প্রথমত সম্মতি ব্যতীত হতে হবে, বল প্রয়োগটা করতে হবে। বল প্রয়োগ কেমনে করা যায় 349 কইছে। আর অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে হতে হবে, এই গেল একটা পার্ট। তবে সেকেন্ড পার্টে কইছে যার প্রতি এরকম অপরাধমূলক বল প্রয়োগ করা হচ্ছে তার যদি ভয়, ভীতি বা বিরক্তি উৎপাদিত হয়, এটা একটা পার্ট। তারপরে অথবা দিয়ে আবার বলছে ভয়, মানে যাকে বল প্রয়োগ করা হচ্ছে, যার প্রতি ভয়, ভীতি বা বিরক্তি উৎপাদিত হওয়ার সম্ভাবনা আছে জানা সত্ত্বেও যদি কেউ করে, তাহলে সেটা ক্রিমিনাল ফোর্স। এখন ক্রিমিনাল ফোর্সটা আবার অ্যাসল্ট বোঝার জন্য কাজে লাগবে। বলছে কোন ব্যক্তি যদি এই উদ্দেশ্য নিয়ে বা এটা জানা সত্ত্বেও এমন কোন অঙ্গভঙ্গি করে বা কোন প্রস্তুতি গ্রহণ করে যে whoever makes any gesture, gesture মানে অঙ্গভঙ্গি, বুঝেন না? gesture অঙ্গভঙ্গি, or any preparation মানে প্রস্তুতি, অঙ্গভঙ্গি করে বা কোনো প্রস্তুতি গ্রহণ করে এবং তাতে করে সামনে উপস্থিত হওয়া ব্যক্তিটা, any person present to apprehend, ঠিক সামনে উপস্থিত থাকা ব্যক্তিটা, কোন ব্যক্তির ভয় হয় যে যেই ব্যক্তি উক্ত অঙ্গভঙ্গি বা প্রস্তুতি গ্রহণ করেছে সেই ব্যক্তি উক্ত হাজির ব্যক্তির উপর অপরাধমূলক বল প্রয়োগ করতে উদ্যত হয়েছে, ইজ অ্যাবাউট টু ইউজ ক্রিমিনাল ফোর্স টু দ্যাট পারসন, তবে প্রথমোক্ত ব্যক্তি আক্রমণ করেছে বলে পরিগণিত হবে। এবার ঘটনাটা কিন্তু আরেকটু ভিন্ন, মানে অপরাধমূলক বল প্রয়োগই আপনি করবেন, কিন্তু আপনার শারীরিক অঙ্গভঙ্গি এবং আপনার প্রস্তুতি এমন যে তাতে সামনের লোকটার মনে হলো যে আপনি তাকে অপরাধমূলক বল প্রয়োগ করতে যাচ্ছেন, করেননি, করতে যাচ্ছেন, মানে তার ঠিক আগের স্টেজটা। অর্থাৎ অপরাধমূলক বল প্রয়োগ সম্পন্ন করার ঠিক আগের স্টেজটা। ক্লিয়ার কথাটা? আপনার প্রস্তুতি, মানে আপনি ছাদ থেকে ফেলে দিবেন দিবেন করছেন, এই তোকে ছাদ থেকে ফেলে দেবো, তাই বলে আপনি দৌড়ে গেলেন। আপনার রুমের সামনে, এই যে আপনি স্ক্রিনে বসে আছেন, কেউ সামনে এসে ডিস্টার্ব করতেছে, আর সাথে সাথে একটা লাঠি তুলে এই তোকে মারবো এরকম করলেন, মারতে উদ্যত হলেন। কি করছিলেন আসলে? আপনি লাঠিটা দিয়ে ওকে একটা অপরাধমূলক বল প্রয়োগ করার সম্ভাবনা ছিল 350-এর মতে। তাহলে এই যে অপরাধমূলক বল প্রয়োগ করার ঠিক আগ মুহূর্তে আপনার কোনো প্রস্তুতি, ইংরেজিতে বলছে প্রিপারেশন, অথবা বডি গেস্টার, ঘুষি তুললেন, এই তোকে একটা ঘুষি মারবো, এই যে ঘুষি মারবো, এবং এটা আপনি সিরিয়াসলি বললেন, এবং তাতে সামনে থাকা লোকটা বুঝলো যে আপনি সিরিয়াসলি বলছেন যে আপনি ওকে ঘুষি মারবেন, এরকম যদি হয় তাহলে ইহাই আক্রমণ। তাহলে আক্রমণ ইনফ্যাক্ট অপরাধমূলক বল প্রয়োগ হবার ঠিক আগ মুহূর্তের যে মুহূর্ত সমূহ, সেই মুহূর্তটাই আক্রমণ হয়ে যায়। এটাকেও দণ্ডবিধিতে আলাদা করে বলেছে যে ইহা অপরাধ। এখন আগে বড় অপরাধটা নাম ঘোষণা করেছে 350-এ, অপরাধমূলক বল প্রয়োগ কইরা
ওই অপরাধমূলক বল প্রয়োগের আগ মুহূর্তে যদি কোনো প্রিপারেশন আর বডি গেস্টার থাকে তাহলে উহা আক্রমণ বলে পরিগণিত হবে। খুব কানেক্টেড, কিন্তু আগে জেনারেলি ছোট অপরাধের নাম থাকে, পরে বড় অপরাধের নাম থাকে। কিন্তু আগে এখানে বড় অপরাধটার নাম বইলা বা আসল অপরাধটার নাম বইলা তার গেস্টার মানে সেটা করার জন্য কোনো বডি গেস্টার অথবা কোনো প্রিপারেশন যদি করা হয় তাহলে সেটা অ্যাসল্ট, 351 ধারা। তাহলে ফোর্স হচ্ছে সাধারণভাবে একটা বিষয়বস্তুর সংজ্ঞা, ক্রিমিনাল ফোর্স হচ্ছে অপরাধের সংজ্ঞা, এবং ক্রিমিনাল ফোর্সটা বোঝার জন্য আমাদের ফোর্স শব্দটা 349 ধারায় বুঝে আসতে হয়েছে। আবার অ্যাসল্ট হচ্ছে ক্রিমিনাল ফোর্সটাই করার জন্য যেই বডি গেস্টার অথবা প্রিপারেশন না হয় উহা হচ্ছে অ্যাসল্ট। অঙ্গভঙ্গি বা যে প্রস্তুতি গ্রহণ করে উহা হচ্ছে অ্যাসল্ট। ক্লিয়ার মাহবুবুল ভাই? বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এই অ্যাসল্ট বা আক্রমণ দণ্ডবিধির 351 ধারা, এইটার ব্যাখ্যায় একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, বলছে কেবলমাত্র মুখের কথা আক্রমণ বলে পরিগণিত হয় না। এই তোরে আমি মারবো, আপনি কিন্তু কোনো বডি গেস্টার টেস্টার কিছু করলেন না, খালি মুখ দিয়ে বড় বড় বোমবাস্টিং কথাবার্তা বললেন, তোকে কিন্তু আমি দেখে নিব। তবে কিন্তু যদি দিয়ে একটা আবার একটা কথা বলছে, কিন্তু কোন ব্যক্তির ব্যবহৃত কথাগুলি তার অঙ্গভঙ্গি বা প্রস্তুতিকে মানে গেস্টার আর প্রিপারেশনকে এমন ভাবে অর্থপূর্ণ করতে পারে যার কারণে তার অঙ্গভঙ্গি বা প্রস্তুতি আক্রমণ বলে পরিগণিত হতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে কেবলমাত্র মুখের কথা আক্রমণ বলে পরিগণিত হয় কিনা। কেবলমাত্র মুখের কথা আক্রমণ বলে পরিগণিত হয়? হয় না। মুখের কথাকে আক্রমণ বলে পরিগণিত হলে কি করতে হবে? তার কথাগুলি তার অঙ্গভঙ্গি অথবা প্রস্তুতিকে এমন ভাবে অর্থপূর্ণ করতে হবে যা কিনা একটা আক্রমণ হতে পারে বলে সমূহ সম্ভাবনা আছে। তাহলে কেবলমাত্র মুখের কথায় আক্রমণ হয় না। ক চয়ের প্রতি মুষ্টি উত্তোলন করে, ইহার ফলে চ যাতে বিশ্বাস করে যে ক তাকে আঘাত করতে উদ্যত হয়েছে সেই জন্যই তা করা হয়, বা ইহার ফলে এরূপ হতে পারে জানা সত্ত্বেও সে তা করে। ক আক্রমণ করেছে, ওকে কিন্তু মারে নাই, এখন কোনো বল প্রয়োগ হয়নি, খালি মুষ্টিটা উত্তোলন করছে, ঘুষিটা তুলছে, কিন্তু তার বডি গেস্টার আর প্রিপারেশন যা ছিল তাতে মনে হচ্ছে যে সে আমাকে অপরাধমূলক বল প্রয়োগ করতে আসছিল। এরকম দেখেন আরো উদাহরণ আছে, দেখে নেবেন। গেল? তাহলে পরপর কি তিনটা সংজ্ঞার ধারা। এবার নেক্সট, মারাত্মক প্ররোচনা ছাড়াই আক্রমণ অথবা অপরাধমূলক বল প্রয়োগের সাজা। কোন ব্যক্তি যদি সংশ্লিষ্ট অন্য ব্যক্তির মারাত্মক এবং আকস্মিক প্ররোচনা ছাড়াই সে অন্য ব্যক্তিকে আক্রমণ করে বা তার উপরে অপরাধমূলক বল প্রয়োগ করে, কি আক্রমণ করে বা তার উপরে অপরাধমূলক বল প্রয়োগ করে, মানে 351 এবং 350 দুটো ধারার কথাই বলছে, বা দিয়ে বা 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 অথবা, তার মানে আক্রমণ করা এবং অপরাধমূলক বল প্রয়োগ করা দুটো একই জিনিস, একই অপরাধ, একই ওজনের অপরাধ। যদি করে তাহলে 3 মাস পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। 3 মাস, বেশি না, 3 মাস। তিন মাসের সাথে 500 টাকা, 3 মাস 500 টাকা, এটা মনে রাখতে হবে। এটা বিনাশ্রম না, কিন্তু সশ্রম বা বিনাশ্রম যে কোনোটা হতে পারে। আচ্ছা, এরপর ধারা 353 বলছে সরকারি কর্মচারীকে তার কর্তব্য সম্পাদনে বাধা দানের উদ্দেশ্যে আক্রমণ অথবা অপরাধমূলক বল প্রয়োগ করা। আবার আক্রমণ অথবা অপরাধমূলক বল প্রয়োগ মানে দুটো অপরাধকে সেম ওয়েটের অপরাধ হিসেবে ধরে ধরে সাজাগুলো বর্ণনা করেছে। ফলে আক্রমণেরও যা সাজা, অপরাধমূলক বল প্রয়োগেরও তাই সাজা। সাধারণভাবে 352-তে দেখলাম 3 মাসের সাজা হয় বা 500 টাকা জরিমানা হয় অথবা উভয় দণ্ড হয়। আর 353-তে বলছে ওই আক্রমণ অথবা অপরাধমূলক বল প্রয়োগ যদি সরকারি কর্মচারীকে তার কর্তব্য সম্পাদনে বাধা হিসেবে করা হয় তখন তার সাজা হবে
3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। 3 বছর, কোথায় 3 মাস আর কোথায় 3 বছর। ফলে ভুলেও সরকারি কর্মচারীর অফিসে যে চিল্লাপাল্লা করলে কিন্তু বলবে যে আপনার মুখের কথা দিয়ে মনে হয়েছে যে আপনি আক্রমণ করেছেন। আপনি আদালতে গিয়ে কি বলবেন? আদালতকে গিয়ে বলবেন যে হয় নাই, হয় নাই। মুখের কথায় আক্রমণ পরিগণিত হয় না, ধারায় লেখা আছে, তাই কইবেন তো না? আর সে তখন কি প্রমাণ করার চেষ্টা করবে? বলছে যে না, মুখের কথা তো উনি কইছেন, মুখের কথার সাথে মুষ্টিও তুলছিলেন। ক্লিয়ার? তাহলে সরকারি কর্মচারীর অফিসে যায়া তার কর্তব্য পালনে বাধা দান করার উদ্দেশ্য হোক না হোক, সে আপনাকে ফাঁসাইতে পারে। ফলে সরকারি অফিসে যায়া কাচুমাচু হয়ে থাকবেন, যেন সে দুর্নীতি করলেও বা আপনাকে বিপদে ফেললেও হাত দুটা পেছনেই রাখবেন, এরকম করে পেছনে দাঁড়ায় কথা বলবেন, পেছনে হাত রেখে কথা বলবেন। হ্যাঁ, তখন আপনি আদালতে গিয়ে বলবেন যে আদালত, বিজ্ঞ আদালত, আমি সারাক্ষণ পেছনে হাত দিয়েছিলাম, আমি হাত কখন তুলবো? ওকে, তাহলে সুবিধা হবে আর কি। হ্যাঁ, আর যদি সিসিটিভি ক্যামেরা থাকবে বলবেন যে দেখেন যে আমি যখন অফিস থেকে বের হই তখন হাত পেছনে, যখন ঢুকি তখন হাত পেছনে, যখন তার রুমে ঢুকি তখন হাত পেছনে, যখন তার সাথে কথা বলি তখনও হাত পেছনে। ফলে আমার এমন কোনো বডি গেস্টার বা কোনো কিছু ছিল না যেটি রাতে সরকারি কর্মচারী এরকম কিছু মনে হবে যে আমি তাকে আক্রমণ করেছি বা অপরাধমূলক বল প্রয়োগ করেছি। ওকে, তাহলে 3 মাসের সাজা নরমাল, কিন্তু সরকারি কর্মচারীর সরকারি কর্তব্য সম্পাদনের সময় বা বাধা দিলে সেটা 3 বছর হয়ে যাবে। হুম, শ্লীলতাহানির উদ্দেশ্যে কোন নারীর উপর আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স টু ওম্যান উইথ ইন্টেন্ট টু আউটরিচ হার মডেস্টি। কোন নারীর মর্যাদার উপরে আক্রমণ অথবা অপরাধমূলক বল প্রয়োগ করা। বলছে কোন নারী যদি নারী শ্লীলতাহানির উদ্দেশ্যে তার উপর আক্রমণ করে বা অপরাধমূলক বল প্রয়োগ করে, অথবা এমন করার সংশ্লিষ্ট নারী শ্লীলতাহানি হতে পারে জানা সত্ত্বেও তার উপরে উপরোক্ত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করে, তবে সেই ব্যক্তি 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। তাহলে কি দাঁড়ালো? ওই অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ সেটা যদি সরকারি কর্মচারীর দিকে করা হয় তাহলে 3 বছর। এটাই যদি কোনো নারীর প্রতি করা হয়, যদি ওখানে ওই আউটেজ হার মডেস্টি লেখা আছে সেটা খেয়াল করে বুঝবেন বা মনে রাখবেন, তাহলে কি হবে? তাহলে সাজাটা 2 বছর হবে। তাহলে 349, 50, 51, ফোর্স, ক্রিমিনাল ফোর্স, অ্যাসল্ট, পরপর 3টা কি সংজ্ঞার ধারা। অপরাধ সংক্রান্ত ধারা কোনটা? 350 আর 51। একটা হচ্ছে ক্রিমিনাল ফোর্স বা অপরাধমূলক বল প্রয়োগ, আর একটা হচ্ছে আক্রমণ বা অ্যাসল্ট। 50 আর 51 দুটো অপরাধের নাম। তারপর 3টা ধারায় প্রধানত সাজা। 352 3 মাসের সাজা অনলি, সেটা ক্রিমিনাল ফোর্স হোক আর অ্যাসল্ট হোক। ওই 3 মাসের সাজাটাই 3 বছর হয়ে যাবে যদি সরকারি কর্মচারীর কর্তব্য সম্পাদনে আপনি বাধা প্রদান করেন। ওই একই অপরাধ যখন আপনি নারীর প্রতি করবেন, নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে যখন করবেন, তখন সেটা সাজা হবে 2 বছর। 354, এখান থেকে শুধুই মাত্র 353 মানে সরকারি কর্মচারীর বিরুদ্ধে অ্যাসল্ট বা ক্রিমিনাল ফোর্সের অপরাধ করলে কি সাজা হবে এই সংক্রান্ত প্রশ্ন আসছিল বার কাউন্সিলে বিগত সালে। কিন্তু 349 ধারা নিয়ে প্রশ্ন আসতে পারে, 350 ধারা নিয়ে প্রশ্ন আসতে পারে, 351 ধারা নিয়ে প্রশ্ন আসতে পারে, 352 ধারায় যে বেসিক সাজার কথা বলা আছে 3 মাসের সাজা, সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। 353 তো আসছেই। 354 ধারা নিয়ে প্রশ্ন আসতে পারে যে উইমেন মডেস্টিতে যদি ক্রিমিনাল ফোর্স আর অ্যাসল্ট করা হয় তাহলে সাজা কত। তাহলে পরপর এই 6টা ধারা, প্রথম 3টা সংজ্ঞা, পরের 3টা শাস্তি, এইভাবে মনে রেখে 358 ধারায় আমরা সোজা চলে যাব। বাকি ধারাগুলো পড়লে পড়লেন, না পড়লে না পড়লেন, আপনাদের চয়েস, পড়তে না করব না, কিন্তু যেটুকু পড়াচ্ছি সেটুকু মনোযোগ রাখতে হবে। আসলে এর মধ্যেই বেশিরভাগ প্রশ্ন 16, 17, 18 নাম্বার পেয়ে যাবে আমি যা পড়াচ্ছি, বা মানে আমি ক্লেম করতে পারবো যে আমি পড়াইছি। আপনারা পড়েন নাই সেটা আপনাদের দোষ হবে। শোনেন না, আজকে কি হয়েছে জানেন? আমাদের বই তো ছাপা শেষ,
কিন্তু প্রথম 2 ফরম্যাট তো ছাপা হয় নাই, ভূমিকা লিখছি, বইয়ের দাম লিখছি, এই সেই। তা আমি আপনাদেরকে বলছিলাম না, গতবার আমি একটা সাজেশন দিচ্ছিলাম, কইছিলাম যে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে যে সমস্ত ধারা থেকে, সেই ধারা থেকে অ্যাটলিস্ট 30 থেকে 40% আপনি কমন পাবেন। সেই প্রশ্নের হিসাব 2020 সালে পরীক্ষা হয়েছে, প্রায় 2 বছর হতে যাচ্ছে। আমি আজকে এসে হিসাব করলাম যে আসলে কয়টা কমন পড়ছিল। এতদিন আমি হিসাব করিনি, সময় পাই নাই, আগ্রহ হয় নাই। ওই যে লোকের ঢাকঢোল মানে ঝনঝনাঝন বাজাইতে থাকে, আমার বই থেকে এতটা কমন, আমার এই থেকে ওই এতটা কমন, আমি জীবনে এগুলা ঢোল বাজাইনি কখনো। তো মানে ওরা পরীক্ষার দেওয়ার দিনই, মানে পরীক্ষার দিনই প্রশ্ন পায়ে প্রথমে ওই হিসাবটা করে তারপরে ফেসবুকে ছাড়ে যে আমার এখান থেকে এতগুলি কমন। তা আমি ওগুলো ছাড়ি নাই। তা আমি আজকে এসে হিসাব করলাম, আমি বলেছিলাম বিগত সাল থেকে 30 থেকে 40% কমন পাবেন। কমন পাবেন মানে কোন সেন্সে? কিছু প্রশ্ন হুবহু আসতে পারে এক, আর কিছু প্রশ্ন ওই একই ধারা থেকে অন্যান্য তথ্য থেকে আসবে, অন্য ভাবে আসবে। সিম্পল। 2020 সালের পরীক্ষায় 41টা প্রশ্ন আসছে বিগত সালগুলোর প্রশ্ন থেকে, 41টা। তার মানে কিন্তু হুবহু প্রশ্ন না, আবার এটা আবার ভুল বুঝেন না। আমারও তো এক ছাত্র মানে পরীক্ষা দিয়ে ফেল কইরা পরের দিনে আমারে ফোন, এবং সে আমার নামে ফেসবুকে 2-4 কথা লিখলেও বটে মানে একটা ফেক আইডি দিয়ে। তার ল্যাঙ্গুয়েজ দেখে বুঝলাম যে এই ছেলে সেই ছেলে হবে। স্যার, আমি আপনার বই পড়ে ফেল করলাম। আমি বললাম যে আমার বই পড়ে ফেল করলেন মানে? আমার বই কি কোনো খারাপ কথা লেখা আছে? 205 ধারা কি 250 ধারা লেখা আছে? না স্যার, আপনি বলছিলেন যে সব কমন পড়বে। আমি বললাম যে কমন পড়বে মানে কি? আমি বলছি বিগত সালের সবগুলো ধারা পড়ছেন ঠিক মতো? আর যে ডান পাশে যে সাজেশনটা দেওয়া আছে, অন্য আর কোন কোন গুরুত্বপূর্ণ ধারা থেকে প্রশ্ন হতে পারে সেটা দেখছেন? তো সে বলে যে আমি সবই দেখছি স্যার, আপনার বই থেকে কিছুই কমন পড়ে নাই। তো এই 41টা কমন কোত্থেকে আসলো? এবং ওই ধারাগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করা ছিল আমাদের যে কোনো বইয়ে, সেটা চিরুনি অভিযান পুরনো হোক আর এই যে ধারাপাত মডেল টেস্ট বইয়ে হোক। আচ্ছা, আরো কথা, আমি যে এর বাইরে যেগুলো ধারা থেকে প্রশ্ন আসছে সেগুলোর বাইরে যে গুরুত্বপূর্ণ ধারাগুলো ছিল, সেই গুরুত্বপূর্ণ ধারারও একটা কম বেশি তালিকা করে দিচ্ছিলাম, যেটা এই যে আপনারা কেউ কেউ বইটা পুরোনো বইটা নিছেন, ওই তালিকার সাথে মেলাবেন, দেখবেন পাবেন। এইরকম প্রশ্ন আসছে 28টা। 41 যোগ 28 কত হলো? 69টা হলো। তাহলে আমার বইটার নির্দেশনাও যদি কেউ প্রপারলি ফলো করে। আচ্ছা, বাকি যে 31টা প্রশ্ন, সেই 31টা প্রশ্ন কোথাকার? 31টা প্রশ্ন হচ্ছে আননোন, যেগুলো আমিও সাজেশন দেইনি। মানে হয়তো এর মধ্যে 5-7টা এরকম ধারা আছে যেগুলো ভুলবশত আমি সাজেশন দেইনি বা ভুলবশত উল্লেখ করে নাই, সব তো খেয়াল থাকে না। আর বাকি 25টা প্রশ্ন একদমই আনএক্সপেক্টেড কোশ্চেন, যেগুলো আসার কথাই না। জামিন নামা সংক্রান্ত, মানে ফৌজদারি জামিন নামা বন্ড সংক্রান্ত একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। সম্পত্তি হস্তান্তর প্রসঙ্গে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে প্রশ্ন আসছে। ওখান থেকে 3টা প্রশ্ন আসছে, ওই 2টা চ্যাপ্টার থেকে। তো এরকম বার কাউন্সিল কিছু প্রশ্ন করবেই, যে যেগুলো আপনি জীবনেও পারবেন না এইভাবে প্রশ্ন করবে তো সেটা করুক, করুক গা। আপনার তো 70টা প্রশ্ন ভাই আপনার জানা থাকার কথা। আমি তো বেশি ধারা পড়তে বলি নাই 2020 সালে, বলছিলাম 2100-2200 ধারা বিধি অনুচ্ছেদ যা আছে সব মিলে 2100-2200। তো আপনি এর মধ্যে এই 700 ধারা পড়েন, এইটা কইছিলাম। তো ওই 700 ধারা পড়লেও 70টা কমন আসে তার। এখন পরের দিন আমার ফোন করে কয় স্যার, আপনার বই পড়ে আমি ফেল করলাম। যাই হোক, এগুলো তো কথা মানুষের থাকবেই। এমন বহু ছাত্র আছে যারা জীবনে অন্য কোনো বই খুললেও দেখে নাই, খুইলা মানে কি কেনেই নাই। ওই আমার এক চিরুনি অভিযান পায়া এমনই ভক্ত হয়ে গেছে, স্যার দুনিয়ার আর কিচ্ছু করুম না, আপনার সাথে থাকুন। ওই ময়মনসিংহে বাড়ি, সিলেটে বাড়ি, জীবনে আমার সাথে দেখা হয় নাই। আমার বই ছাড়া তাদের বক্তব্য এটা যে আমি আর কিচ্ছু বই পড়ি নাই স্যার, খালি আপনার বই পড়া পাশ করছি। তার মানে এটা তো, এটাও আমার কৃতিত্ব না যে আমার বই পড়া পাশ করছে, ওটা ওর কৃতিত্ব। আর উনি যে ফেল করেছেন এটাও আমার ব্যর্থতা না, এটা ওনার ব্যর্থতা। তার মানে 69-70টা প্রশ্ন সামহাও আমাদের প্রস্তাবিত ফরম্যাট অনুযায়ী এসছে। প্রশ্নের ল্যাঙ্গুয়েজ জটিল ছিল, সেটা এনাদের কোশ্চেন, সেই কারণে একজন ছাত্র পারে নাই, পর্যাপ্ত প্র্যাকটিসের অভাব আছে। তো ফলে যাই হোক, মানে আমরা
ওইভাবে তৈরি করার চেষ্টা করেছিলাম, যদিও আমাদের এই ছাপা বইয়ে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ধারাগুলো যে তালিকা, সেই তালিকাটা আমি নতুন করে দিতে মিস করে ফেলেছি একদম। মানে দুনিয়ার সব কাজ করতে করতে এই কাজটা মিস করেছে। আপনাদের কোনো চিন্তা নাই, আপনাদের সবার নাম্বার আমাদের কাছে আছে। আমরা এটার পিডিএফ আমি হয়তো এই যে আগামী মঙ্গল বুধবারের দিক থেকে মানে এই ধারাগুলো বাছাই করতে শুরু করবো, আপনাদেরকে আলাদা করে পিডিএফ প্রত্যেকের মোবাইলে আমি এসএমএস করে দিব, লিংক দিয়ে দেবো একবারে ওপেন। আর ফেসবুকেও এটা ওপেনলি দিয়ে দেবো, যেহেতু আমি বইয়ে গুরুত্বপূর্ণ ধারা তালিকাটা হালনাগাদ করতে পারি নাই, গতবারেরটাই থেকে গেছে। এই বিড়াল তো, ফলে কথাটা কি প্রসঙ্গে বলছিলাম, বলছিলাম যে আমি যা পড়াচ্ছি সেখান থেকেই 70 ভাগ কমন পাবেন। এখন 2-4টা প্রশ্ন যদি এই যেমন 54 পর্যন্ত পড়ালাম, 55, 56, 57 পড়াইলাম না, ওখান থেকে আসে তো 2-1টা আসবে এরকম। 358 বলছে গুরুতর প্ররোচনার ফলে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা। আমরা যখন 352 ধারাটা পড়ি তখন শুরুতে বলা ছিল এরকম, গুরুতর প্ররোচনা ব্যতীত যদি কেউ অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করে তাহলে তার সাজা হচ্ছে 3 মাস, রাইট? ওটা ব্যতীত, তার মানে গুরুতর প্ররোচনা সহকারে যখন করা হবে, বলছে গুরুতর প্ররোচনার ফলে, এই প্ররোচনার কথা বা প্রভোকেশনের কথা কোথায় পড়েছেন এর আগে? গতকালকেই পড়েছেন 323, 24, 25, 26, 26 ক। এই 5টা ধারায় যথাক্রমে 323 আর 24-এ 334 ধারার ব্যতিক্রমের কথা বলা হয়েছিল। 334 ধারার ব্যতিক্রমটা হচ্ছে অন প্রভোকেশন, কেউ যদি কাউকে আঘাত করে। আর 325, 26, 26 ক, এই 3টা ধারায় শুরুই হয়েছে 335 ধারার ব্যতিক্রম সাপেক্ষে যদি ঘটনাটা ঘটে তাহলে এই সাজা। তাহলে 335 ধারার ব্যতিক্রমটা কি? ওখানে বলছে অন প্রভোকেশন, কেউ যদি গ্রিভিয়াস হার্ট করে। তাহলে একটা অন প্রভোকেশন রেগুলার হার্ট বা জেনারেল হার্ট, আরেকটা হচ্ছে অন প্রভোকেশন কেউ যদি গ্রিভিয়াস হার্ট, 334 এবং 335। অন প্রভোকেশন প্ররোচনার ফলে, আপনার বাপ মা তুলে গালি দিচ্ছে তখন আপনারা ঘুষি মেরা দিচ্ছেন। এইরকম প্ররোচনার ফলে যদি আপনি আক্রমণ অথবা বল প্রয়োগ করেন, কাউকে যদি মারতে উদ্যত হন অথবা বল প্রয়োগ করেন, তাহলে কি হবে? কথাটা হইতেছে কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির গুরুতর ও আকস্মিক প্ররোচনায় ক্ষিপ্ত হয়ে যায়, সেই ব্যক্তিকে আক্রমণ করে অথবা তার উপর অপরাধমূলক বল প্রয়োগ করে, তবে উক্ত ব্যক্তি 1 মাস পর্যন্ত যে কোনো মেয়াদের বিনা আশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন অথবা 200 টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ডে। আর না হলে কি হবে? গুরুতর প্ররোচনা ব্যতীত হইলে কি হবে? 3 মাসের সাজা, 500 টাকা জরিমানা, রাইট? 352 ধারা। আর গুরুতর প্ররোচনার ফলে হলে কি হবে? 1 মাসের বিনাশ্রম সাজা, 200 টাকা অর্থদণ্ড। বোঝা যাচ্ছে আনিসুল ভাই? মাথা ঝাঁকান। বোঝা যাচ্ছে। তাহলে প্রশ্নে চট করে আসবে গুরুতর প্ররোচনা ব্যতীত আক্রমণের সাজা কত? কিংবা মজা করে এইভাবে প্রশ্ন দিতে পারে, আমি আমার বইয়ে এরকম করে অলরেডি আমি প্রশ্ন লিখে ফেলছি পেনাল কোডের, মানে মডেল টেস্ট বইয়ে যেটা যেটা ফেব্রুয়ারিতে বেরোবে বা জানুয়ারির শেষে, যে গুরুতর প্ররোচনা সহকারে বা প্ররোচনার কারণে যদি কোনো আক্রমণ বা বল প্রয়োগ হয় তাহলে তার সাজা কোথায় বর্ণনা করা আছে? প্রশ্নটা একটু জটিল হয়ে গেল না? তখন তো সবাই 352 দিয়ে বসবে, খেয়ালই করবে না, মানে এই ছোট্ট শব্দটা অন প্রভোকেশন ব্যাপারটা খেয়াল করবে না, ভাববে যে আচ্ছা এটা গুরুতর 352 ধারা যদি পড়েও থাকে ভালোভাবে তারপরেও শব্দের কারণে মিস করবে, কারণ ওখানে লেখা আছে গুরুতর প্ররোচনা ব্যতীত, আর এখানে লেখা আছে গুরুতর প্ররোচনার কারণে। কারণে হলেই সেটা 1 মাস বিনাশ্রম 200 টাকা 358 ধারা, আর ব্যতীত হইলেই 3 মাস সশ্রম বা বিনাশ্রম সাথে 500 টাকা অথবা 500 টাকা। ক্লিয়ার? 349 থেকে 358 আমাদের পড়া শেষ। নেক্সট, ও
ইয়েস, এখানে আরেকটা জরুরি কথা, উপরে ব্যাখ্যাটি 352 ধারার ব্যাখ্যা অনুরূপ ব্যাখ্যা সাপেক্ষে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে গুরুতর প্রয়োজনের ফলে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করাটা কোন ধারার ব্যাখ্যা সাপেক্ষে পড়তে হবে। 352 ধারা কোনটা, যেটা আমরা বারবার বলছি, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের সাজার বেসিক ধারা। এনি কোশ্চেন? হাত তোলেন চটাচট। যাদের একটু বিরতি দরকার তারা 5 মিনিটের মধ্যে ঘুরে আসেন, ওয়াশরুমে যাওয়া দরকার কি কোথাও, ঘুরে আসেন। কিন্তু বিরতি কিন্তু লম্বা সময়ের না, জাস্ট এমনি প্রশ্নোত্তর পর্বের জন্য আমি বিরতি ছাড়লাম। কেউ কোনো প্রশ্ন করবেন হাত তোলেন আগে। আমরা 5 মিনিট পরে কিন্তু আবার পরের ধারাগুলো পড়তে শুরু করব, আর বই সংক্রান্ত ঘোষণা আছে। জি মাকসুদুর রহমান ভাই বলেন। জি স্যার, আমি কালকে ক্লাসটা করতে পারিনি, একটু ব্যক্তিগত কারণ। লিংক দেওয়া হয়েছে কি? জি দুপুরবেলা আপলোড করা হয়েছে, একটু দেরি হয়েছে আপলোড। জি স্যার, জি আপলোড স্যার, হয়েছে। থ্যাংক ইউ স্যার। নেক্সট, আর কারো কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নাই? আচ্ছা, জি গাজী মোহাম্মদ শাহনেজ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। বলেন। আমার গত সপ্তাহে স্যার ক্লাসের এসএমএস আসে নাই, তো আমি তো মনে করছি ক্লাস হবে না স্যার, সেজন্য লিংকে ঢুকি নাই, পরে দেখছি ক্লাস হয়ে গেছে স্যার। আচ্ছা, না ঠিক আছে। এসএমএস যায়নি না? না যায়নি স্যার, আমি পরে দেখে আসছে, মানে রোববারে আসছে এসএমএস গুলো। রোববারে আসছে, তার মানে ডাটাবেজে আছেন, কোনো কারণে মিসিং হইতে পারে। মেসেজ হ্যাঁ। পাঠানোর সময় অনেক সময় হয় কি, ওই মোবাইলে যদি কল চলে আসে তখন জি কোনো জি। একটা দুটা মেসেজ কখনো অর্ধেক যায় কখনো যায় না, এরকম দু একটা ঘটে থাকে হঠাৎ হঠাৎ। থ্যাংক ইউ, চেষ্টা করবো আচ্ছা স্যার। সেটা না হয়। এস এম মনিরুজ্জামান আকাশ বলেন। আসসালামু আলাইকুম স্যার। বলুন। স্যার আজকে তো হাইকোর্ট পারমিশন রিটেন পরীক্ষা হয়ে গেল, তাহলে আমাদের তো আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারির শেষের দিকে আমাদের পরীক্ষা হবে। এটা হয়ে গেল মানেই ফেব্রুয়ারি শেষে হবে এমন কোনো কথা নাই, লজিকটা ভালো না। এখন ওনারা বলছিলেন যে মিটিং করবেন, এখন সময় অতিক্রান্ত হওয়ার ব্যাপার। আমরা আশা করছি যে জানুয়ারির 15 তারিখের মধ্যে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি একটা মিটিং বসবে এবং সেই মিটিং এ তারা সিদ্ধান্ত নেবে। আর আমি যতদূর জানি যে অনলাইনে আপনাদের ফর্ম ফিল আপের প্রসেসিংটা করার জন্য ওয়েবসাইটের কাজ মানে রেডি প্রায়, এরকমই শুনেছি। সুতরাং সেই অর্থে হয়তো মানে ওইটা রেডি হওয়া সাপেক্ষে, অনলাইনে ফর্ম ফিল আপ কার্যক্রম প্রস্তুত হওয়া সাপেক্ষে আপনাদের এই নোটিশটা দেবে আমি আশা করছি। ফলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের 20-25 তারিখ পর্যন্ত ধরে রাখেন। এখন আল্লাহ আল্লাহ করেন যেন আবার অমিক্রন টমিক্রন না এসে, মানে ইন্ডিয়াতে নাকি আবার 4 তারিখ থেকে অলরেডি মানে আধা স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছে। তো ব্যাপারটা একটু আতঙ্কের। শেখ হাসিনাও গতকালকে বলেছেন যে প্রয়োজনে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হতে পারে, এরকম একটা কথা বলেছেন। ফলে একটা মানে আতঙ্ক আছে। তো হ্যাঁ, তো ফলে আমরা সেটার ওটা জন্য তো করতে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এখন এটা কি হবে আমরা জানি না, মানে সবাই একটু স্বাস্থ্যবিধি মেনে চলেন এখন থেকে। স্যার দেরি হলে তো ভালো। না 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 না, করতে এই দেরি তো না না না, দেরি হলে এই যে আপনাদের এখন যা প্রস্তুতি আছে, এখনকার অনেক ভালো ছাত্র হলে তারা স্যার। দেরিতে হলে ফেল করবেন। দেরি হলে ডিসেম্বর চলে যাবে। হ্যাঁ, দেরি হলে ডিসেম্বর চলে যাবে, আর তার চেয়ে বড় কথা হচ্ছে ফেল করবেন, বুঝছেন? মানে এরকম অনেক ছাত্র কিন্তু আমি দেখেছি, দেরি হলেই কিন্তু মুসিবত স্যার। একেবারে বিরাট মুসিবত। মানে স্যার এই আমরা আপাতত ফেব্রুয়ারি ধরেই পড়ি স্যার, ফেব্রুয়ারি ধরেই পড়ি। হ্যাঁ, সেটা ধরেই পড়েন আর কি। জি, মার্চের দিকে পরীক্ষা হবে। দীপু আপা বলেন, কিছু বলবেন জরুরি কথা? বার কাউন্সিলে কোনো স্যার খবর আছে আসসালামু নাকি আলাইকুম। বলেন। জি, আপনার কাছে বার কাউন্সিলে কোনো খবর আছে কিনা বলেন। না স্যার, কোনো খবর নাই। যেমন ওই যে বললেন না স্যার, দেরি হইলেই সমস্যা। যেমন স্যার আমি তো সব ভুলে গেছি স্যার। হুম। এখন পরীক্ষা যদি হয়, যদি আরে কাইন্ডলি না হয় স্যার, আমি আসলে এবারও ফেল করবো স্যার। তো টাইমলি না হইলে তার মানে আগামী 2 মাস পড়ে আপনি পাস করতে পারবেন, কিন্তু যদি আবার এই পরীক্ষায়
পিছিয়ে মে জুনের দিকে চলে যায় তাহলেই হয়তো ফেল করে বসবেন। জি এরকম স্যার, জি হয়। স্যার, স্যার রাইট। না ফার্স্ট এই যে স্যার আমার তো 1 বছর পূর্ণ হইলো আজকে, মানে নভেম্বর থেকে তো আমি শুরু করলাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ যখন 4-5 মাস গেল তখন মোটামুটি মনে হচ্ছিল যে পাস করব। এখন যতই দিন যাচ্ছে ততই মনে করতেছি যে ফেল বুঝি করব। আচ্ছা ঠিক আছে, স্যার রেজাউল ইসলাম কিছু বলবেন? আরেকটা কথা বলতে চাই স্যার, সেটা হলো বলেন। যদি কোনো কারণে পরীক্ষা পিছায় যায় হুম। তাহলে কোচিং স্যার কন্টিনিউ থাকবে না? থাকবে এটা আশা কি করছি। হবে? জি স্যার। তখন এই যে ফেব্রুয়ারির পরে আমরা মূল ব্যাচ মানে নতুন ব্যাচ মূল ক্লাস করব না, আপনারা তখন স্যার। রিভিশন ব্যাচের জন্য থাকবেন, আর নতুনদের জন্য নতুন ব্যাচ চালু হবে যদি নতুন কেউ আগ্রহী থাকে বা এরকম এরকম একটা কিছু হবে আর কি। জি, জি, জি। স্যার কোচিং চালাইতে থাকবেন স্যার, আর আমরা পড়তেই থাকবো যতদিন যায় যাক, পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত, আচ্ছা আগের আচ্ছা দিন পর্যন্ত পড়ে শেষ করি। আচ্ছা সেটা দেখা যাবে। রেজাউল ইসলাম ভাই বলেন। স্যার আমি বলতেছি স্যার, হাইকোর্টের তো পারমিশনের পরীক্ষা দেখলাম স্যার, প্রবলেমেটিক কোশ্চেনটা আসছে Yes, yes. ইনশাল্লাহ, মোটামুটি জানার মধ্যে আসছে। হুম, তো ব্যাপার হচ্ছে স্যার, আমরা যে আপনার যে ওয়েবসাইটে যে মডেল টেস্ট গুলো দিচ্ছি হুম। সেটা স্যার একটু যদি প্রবলেমেটিক আকারে কোশ্চেন গুলো করা হইতো স্যার, বা আপনি হবে। রিভিশন ক্লাসে যদি হবে 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 এই problematic রিভিশন question ক্লাসে গুলো সেটার স্যার, জন্য ব্যাপক আকারে আমাদের স্যার তাহলে প্রবলেমেটিক যদি কোশ্চেন গুলো করেন স্যার, তাহলে আমাদের স্যার 100% আমরা করে যাব স্যার, আর আমাদের স্যার ইনশাল্লাহ একটা ভালো রকম প্রস্তুতি হবে আমি আমি এই জন্য রিভিশন ব্যাচের জন্য একটু সময় নিলাম, যেহেতু রিভিশন ব্যাচটা মোটামুটি ফ্রি পড়াচ্ছি আমি, হ্যাঁ, যে আপনারা মাসের রেগুলার ফিস কন্টিনিউ করবেন, কিন্তু আমি আগের 3 দিনের জায়গায় এখন 6 দিন বা 5 দিন সময় দিব, হ্যাঁ। ফলে এটার উদ্দেশ্য একটাই, যে আপনাদেরকে ইকুইপড করা পরীক্ষার আগে এবং নানান রকম প্রশ্ন, এবং সেইটার জন্য আবার আমাদের দিক থেকে প্রস্তুতির একটু অগোছালো ভাব আছে, যে আসলে আপনাদেরকে যে ধরনের প্রশ্নগুলো করে আপনাদেরকে টেস্ট করব সেইটার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অভাব আছে আর কি। যাই হোক, তো সেইটা আমরা সারছি, মানে দেখি মঙ্গলবারের মধ্যে কতদূর সারতে পারি, তাহলে আমরা বুধবারে একটা ক্লাস দিব রিভিশন ব্যাচের, একটা আশা করি খুব ভালো ক্লাস পাবেন, সেটারই চেষ্টা চলছে। থ্যাংক ইউ। দীপু আপা আবার কিছু বলবেন? না স্যার, সরি স্যার। যে হাতটা তোলা আছে সেই জন্য। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আবার স্যার। ক্লাসের নেক্সট অংশে যাই। বলেন। স্যার রিভিশন ক্লাসটা তো সুনির্দিষ্ট কার্যবিধি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, হ্যাঁ। আমরা আরো বিস্তারিত জানাবো। আচ্ছা আচ্ছা, কারো কারো পিকনিক আছে, ফলে তারা তাড়াতাড়ি শেষ করতে বলছেন, আমরা তাড়াতাড়ি শেষ করব। এর পরের অংশটা হচ্ছে প্রথমত এবার যে অংশটুকু পড়বো 359 থেকে 374 পর্যন্ত, সেইটা হচ্ছে প্রথম অংশটা হচ্ছে মনুষ্য হরণ। বাংলায় লেখা আছে, কিন্তু এই মনুষ্য হরণ না মনুষ্য অপবাহন নাকি পাচার, এই শব্দগুলো নিয়ে আমার নিজের একটা কনফিউশন আছে, এবং আমি আজও ঠিক করতে পারি নাই। যদিও পেনাল কোডের মূল একাডেমিক বইটা লেখার সময় আমি এই শব্দের পেছনে মানে বেশ ভালোভাবে লাগবো যে কোন শব্দটা হওয়া উচিত। ফলে বাংলা শব্দ বাদ দিয়ে প্রথম পরামর্শ হচ্ছে কিডন্যাপিং এবং অ্যাবডাকশন, এই দুটো প্রধান অপরাধের নাম এই চ্যাপ্টারে। ফলে মনুষ্যহরণ, অপবাহন, অপহরণ বা পাচার, এই সমস্ত বাংলা শব্দ বাদ দিয়ে কিডন্যাপিং এবং অ্যাবডাক্টিং, এই দুটো অপরাধের নাম ইংরেজিতে মনে রাখবেন। প্রথম পরামর্শ, কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন, এই দুটো অপরাধ। তো এইখানে বলছে যে কিডন্যাপিং, আমরা ফলে কিডন্যাপিং শব্দ দিয়ে দিয়ে পড়বো, হ্যাঁ, খেয়াল করবেন। কিডন্যাপিং হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে বাংলাদেশ থেকে কিডন্যাপিং, আর একটা হচ্ছে আইনসম্মত অভিভাবকত্ব থেকে কিডন্যাপিং। কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ এন্ড কিডন্যাপিং ফ্রম লফুল গার্জিয়ানশিপ। 360 ধারায় বলছে কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ সম্পর্কে বলেছে, আর 361 ধারায় বলেছে কিডন্যাপিং ফ্রম লফুল গার্জিয়ানশিপ বলতে কি বোঝাবে। বলছে কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে তার সম্মতি ছাড়াই অথবা তার সপক্ষে সম্মতি দানের ক্ষমতা সম্পন্ন অপর কারো সম্মতি ছাড়াই বাংলাদেশের সীমানার বাইরে পাঠিয়ে দেয় বা নিয়ে যায়, তবে উক্ত ব্যক্তি তাকে বাংলাদেশ থেকে কিডন্যাপিং করেছে বলে পরিগণিত হবে। 361 বলছে আইনসম্মত অভিভাবকত্ব থেকে কিডন্যাপিং, কিডন্যাপিং ফ্রম লফুল গার্জিয়ানশিপ। কোন ব্যক্তি যদি 14 বছরের কম বয়সী কোন নাবালক, 14 বছর না কিন্তু 14 বছরের কম বয়সী
অথবা 16 বছরের কম বয়সী কোনো নাবালিকা, 16 বছরের না কিন্তু 16 বছরের কম বয়সী, 14 বছরের কম, 16 বছরের কম। পেনাল কোডে যাবত যা পড়ে আসলেন সবই তো কম 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 পড়ে আসলেন না? 13 বছরের কম, 12 বছরের কম, 9 বছরের কম, 7 বছরের কম, সবকিছু কম 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 কম। এটাও 14 বছরের বয়সী কম, 16 বছরের বয়সের কম, 14 বছর বয়সের নাবালক, 16 বছরের বয়সের নাবালিকা, অথবা 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 বিকৃত মস্তিষ্ক কোনো ব্যক্তিকে। তার মানে 3টা পয়েন্ট: 14 বছরের কম বয়সী নাবালক, 16 বছরের কম বয়সী নাবালিকা, অথবা বিকৃত মস্তিষ্ক কোনো ব্যক্তিকে তার অভিভাবকের সম্মতি ছাড়া অভিভাবকের রক্ষণাবেক্ষণ থেকে নিয়ে যায়, তবে সেই ব্যক্তি উক্ত অপ্রাপ্তবয়স্ক বালক বা বালিকাকে অথবা অনুরূপ বিকৃত মস্তিষ্ক ব্যক্তিকে আইনসম্মত অভিভাবকত্ব থেকে অপহরণ করেছে, আইনসম্মত অভিভাবকত্ব থেকে অপহরণ ভুল করে বলে ফেললাম, কিডন্যাপিং করেছে বলে পরিগণিত হবে। কিডন্যাপিং। তাহলে শুরুতেই বলে নিল কিডন্যাপিং 2 রকম, ওখানে একটাই লাইন 359 দ্বারায়। 360 আর 61-তে যেই 2 রকম ছিল, একটা হচ্ছে কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ, অ্যানাদার হচ্ছে কিডন্যাপিং ফ্রম লফুল গার্জিয়ানশিপ। এই দুটো জিনিসের সংজ্ঞা পরপর দুটো ধারায় দেওয়া আছে, 359, 60, 61। মানে একটা কিডন্যাপিং নিয়েই 3টা ধারার সংজ্ঞা। নেক্সট, এখানে ব্যাখ্যা অংশ আছে, ব্যাখ্যা অংশটা পড়ে নিয়েন। হ্যাঁ, ব্যাখ্যা এবং ব্যতিক্রম অংশ কিছুই না, মানে অভিভাবক কে সেটা বুঝাইছে আর কি, মানে আইনসম্মত অভিভাবক। অপহরণ, অ্যাবডাকশন বলছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোন স্থান থেকে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করে বা কোনো প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে, তবে উক্ত ব্যক্তি অনুরূপ ব্যক্তিকে অ্যাবডাক্ট করেছে বলে গণ্য হবে। whoever by force compels or by any deceitful means induces, মানে ছলনা করে যাকে প্রভাবিত করে, any person to go from any place is said to abduct that person. Abduction, এই অপরাধের নাম abduction। তাহলে পরপর 4টা ধারায় সংজ্ঞা পাইলাম আমরা, বুঝছেন? প্রথম 3টে ধারায় কিডন্যাপ রিলেটেড, পরেরটা অ্যাবডাক্ট রিলেটেড। কিডন্যাপিং এন্ড অ্যাবডাক্টিং অথবা অ্যাবডাকশন। নেক্সট হচ্ছে 363 ধারায় বলছে পানিশমেন্ট ফর কিডন্যাপিং। কোন ব্যক্তি যদি কাউকে বাংলাদেশ থেকে অথবা আইনসম্মত অভিভাবক থেকে কিডন্যাপিং করে নিয়ে যায়, whoever kidnaps a person, তবে সেই ব্যক্তি 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। লাগাই দিও, ঠান্ডা লাগতেছে। তাহলে পানিশমেন্ট ফর কিডন্যাপিং এ বলছে 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। ওকে, এখন এইখানে অ্যাবডাকশন নিয়ে আলাদা করে কোনো সাজার ধারা নাই, কি নাই? অ্যাবডাকশন নিয়ে আলাদাভাবে কোনো সাজার ধারা উল্লেখ করা নাই পেনাল কোডে। কিন্তু এর পরের যে ধারাগুলো 363-তে তো সাজা বলেছে কিডন্যাপিং এর, কিন্তু এর পরের যে ধারাগুলো সেই ধারাগুলোর মধ্যে যখন কোনো সাজা বর্ণনা করেছে তখন বলেছে কিডন্যাপিং অর অ্যাবডাকশন, কিডন্যাপিং অর অ্যাবডাকশন, কিডন্যাপিং অর অ্যাবডাকশন। এরকম অর দিয়ে দিয়ে কোথায় ছিল? একটু আগেই ছিল। ক্রিমিনাল ফোর্স আর অ্যাসল্ট করলে সাজা 3 মাস, ক্রিমিনাল ফোর্স আর অ্যাসল্ট সরকারি কর্মচারীর কাজে বাধা দান করে করলে সাজা 3 বছর। তারপরে কোনো নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে করলে সাজা 2 বছর, ওখানেও ক্রিমিনাল ফোর্স অর অ্যাসল্ট। কিন্তু এইখানে কিন্তু অর দিয়ে 363 ধারায় বলা হয়নি, শুধু কিডন্যাপিং এর কথা বলা হয়েছে। কিন্তু পরের ধারাগুলো পড়লে বোঝা যায়, কি বোঝা যায়? যে কিডন্যাপিং আর অ্যাবডাকশন একই মাত্রার অপরাধ। ক্লিয়ার? ক্লিয়ার এখন না হলে আর কিছু করার নাই। কিডন্যাপিং অর অ্যাবডাক্টিং ইন অর্ডার টু মার্ডার, মার্ডার। কিডন্যাপিং অর অ্যাবডাক্টিং শব্দটা এইভাবে আছে, কিন্তু এই ধারায় 363 ধারায় অনলি কিডন্যাপিং শব্দটা আছে। যেহেতু পরের ধারাগুলোতে কিডন্যাপিং অর অ্যাবডাক্টিং আছে প্রত্যেকটা অপরাধের আগে,
সাজা বর্ণনা করার আগে। সুতরাং 363কেও আপনারা ধরে নিতে পারেন যে ইহাও অ্যাবডাক্টিং এর সাজা বা অ্যাবডাক্টিং এর সাজা হিসেবে এটাও প্রযোজ্য হতে পারে। আমরা দেখি তার পরের ধারাটা 364 বলছে খুন করার উদ্দেশ্যে কিডন্যাপিং অর অ্যাবডাক্টিং ইন অর্ডার টু মার্ডার। কোন ব্যক্তি যদি কাউকে খুন করার জন্য কিডন্যাপ করে অথবা অ্যাবডাক্ট করে তখন তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে খুন করার উদ্দেশ্যে, ইন অর্ডার টু মার্ডার। 364 ক। আচ্ছা একটা কথা বলি, কিন্তু এই যে 364 পরে স্পেসটা আছে, স্পেসটা থাকবে না, হ্যাঁ ভুল করে লেখা আছে, এইভাবে লাগালাগি করে লিখতে হবে 364 ক। আমাদের বইয়ের কারণে ভুল শিখবেন না। বলছে 10 বছরের নিম্ন বয়স্ক কোনো ব্যক্তিকে কিডন্যাপ করা অথবা অ্যাবডাক্ট করা। বলছে কিডন্যাপিং অর অ্যাবডাক্টিং আ পারসন আন্ডার দ্য এজ অফ 10, 364 ক। বলছে কোনো ব্যক্তি যদি এই উদ্দেশ্যে 10 বছরের নিম্ন বয়স্ক কোনো ব্যক্তিকে কিডন্যাপ করে অথবা অ্যাবডাক্ট করে, বা উক্ত ব্যক্তিকে খুন করা হতে পারে অথবা তাকে গুরুতর আঘাত বা দাসত্ব বা কোনো ব্যক্তির কাম লালসার বশে আনা হতে পারে, কিংবা তার এমন ব্যবস্থাই করা হতে পারে যে তার খুন হওয়ার বা গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার বা দাসত্ব বা কোনো ব্যক্তির কাম লালসার বশীভূত হওয়ার সম্ভাবনা আছে, তবে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর কারাদণ্ড, যা কিনা 7 বছরের কম হবে না, দণ্ডিত হবে। 7 বছরের কম হবে না, ম্যাক্সিমাম মৃত্যুদণ্ড পর্যন্ত যেতে পারে। কিন্তু এখানে অপশন দেখেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 14 বছর, তিনটা অপশন আছে, মানে যে কোনো মেয়াদী কারাদণ্ড হইতে পারে। এবং এটা 7 বছরের কম হবে না। আর এই ধারাটা মনে রাখা দরকার কেন? মৃত্যুদণ্ডের জন্য। 364 ক, কিডন্যাপিং অর অ্যাবডাক্টিং এ পারসন আন্ডার দ্য এজ অফ 10, 10 বছরের কম বয়সী, আবারও কম কম কম। পরীক্ষায় প্রশ্ন আসবে 10 বছর বয়সী কোন বালককে কিডন্যাপ করার সর্বোচ্চ সাজা কত হতে পারে? 10 বছরের কম তো না, 10 বছর, তাহলে 364 ধারার মতে যাবজ্জীবন কারাদণ্ড। পরীক্ষায় প্রশ্ন আসবে 9 বছরের কম বয়সী কোন বালককে যদি করা হয়, কিডন্যাপ করা হয় বা অ্যাবডাক্ট করা হয়, তাহলে সাজা কত? সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এর সাজা সর্বনিম্ন কতর বেশি হবে না, মানে কতর কমে হবে না, 7 বছরের কমে হবে না। 365, 66 এগুলো না পড়ে সোজা সোজা না পড়ে, মানে পড়বেন আপনারা সোজা, আপনারা 374 ধারায় যাবেন। বেআইনি শ্রমে বাধ্য করা। কোন ব্যক্তি যদি কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে শ্রম দান করতে বাধ্য করে, তবে সেই ব্যক্তি 1 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। এটাই জরুরি। এটাও 1 বছর, কিন্তু এটা তো জরুরি না। বেআইনি শ্রমে বাধ্য করা কখন? যখন তার ইচ্ছার বিরুদ্ধে শ্রমদান করতে বাধ্য করে। বাড়িতে আমাদের কাজের লোক টোক থাকে না, ছোট ছোট কাজের লোক থাকে, সেই সমস্ত ছোট ছোট কাজের লোক হইতে পারে না, ইচ্ছা, মানে তাদের ইচ্ছা থাকে না, কিন্তু আমরা জোর করে রাখি। আর আমরা পাড়া প্রতিবেশীকে আমরা ভাবিরা গল্প করে, দেখেন তো ও খালি যেতে চায়, বাড়িতে গিয়ে খাবে কি? ওখানে গেলে তো না খেয়ে মরবে, এখানে থাকলে কত ভালো আছে, খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে, একটু হেল্প করছে, একটু লেখাপড়াও শিখছে, টিভি দেখছে, এই সুযোগ সুবিধা ছেড়েও চলে যেতে চায়। ভাবি বলেন তো, ওকে যেতে দেওয়া যায়? আপনারা বলেন তো, যেতে দেওয়া যায়? বলেন বলেন ভাবিরা, যেতে দেওয়া যায়? এই যে যেতে দিচ্ছেন না, এটা অপরাধ হয়ে যাচ্ছে। তার ইচ্ছার বিরুদ্ধে কি করছেন? তার শ্রম নিচ্ছেন, তার ইচ্ছা নাই, তার উইল, তার ইচ্ছা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তার রাইট আপনি লঙ্ঘন করছেন। আইন মানতে হলে অপরের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে। নিশ্চয় আবার অপরের ইচ্ছা মানে এরকম ইচ্ছা না যে আপনি একটা মহাসড়কের মাঝ বরাবর হেঁটে যাবেন, এটা আমার ইচ্ছা, বাপ রে বাপ।
মাঝ বরাবর হেঁটে যাবে। মাঝ বরাবর কি হাঁটে? মাঝ বরাবর হাঁটলে তো আপনি গাড়ির তলে চাপা পড়বেন। স্বাধীনতা অন্যের, মানে আপনার স্বাধীনতা ততটুকুই যেই স্বাধীনতা অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ করে না, তাই না? বিবেচনা বোধ থাকতে হয়। যাই হোক, আইন স্বাধীনতাকে এবং ইচ্ছা শক্তিকে গুরুত্ব দেয়। তো বেআইনি ভাবে শ্রমে বাধ্য করা কাউকে তার সম্মতি ব্যতীত যদি আপনি বেআইনি ভাবে শ্রমে বাধ্য করেন, তখন তার সাজা হবে 1 বছর। 374। এটা আলাদা করে কেন পড়ছি? বার কাউন্সিলের সিলেবাসে কিডন্যাপিং, অ্যাবডাকশন এন্ড ফোর্সড লেবার এই শিরোনামে টপিকটা আছে। ফোর্স লেবারের ধারাটা হচ্ছে 374। 373টা বাড়িতে বসে পড়েন। এইবার আর মাত্র 3টা ধারা, প্লিজ ধৈর্য হারা হবেন না, তারপরে বই সম্পর্কিত কথাবার্তা বলে বিদায় নিব। ধর্ষণ, রেপ। অতঃপর উল্লেখিত ব্যতিক্রম ভিন্ন অপর সকল ক্ষেত্রে নিম্নোক্ত 5টি যে কোনো অবস্থায় কোনো স্ত্রী লোকের সাথে যদি যৌন সঙ্গম করা হয় তখন সেটা ধর্ষণ বলে পরিগণিত হবে। পাঁচটা ক্ষেত্রের কথা বলেছে। স্ত্রী লোকটির ইচ্ছার বিরুদ্ধে, এগেইনস্ট হার উইল। স্ত্রী লোকটির সম্মতি ব্যতিরেকে, রেখে, উইদাউট হার কনসেন্ট। একটা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক করা, যৌন সঙ্গম করা, আর একটা হচ্ছে স্ত্রী লোকটির সম্মতি ব্যতীত করা, উইদাউট হার কনসেন্ট। একটু আলাদা। জেনারেলি এই সেন্সটা, এই যে কনসেন্টের যে ব্যাপার, এটা আসলে মূলত তার মানে নিজ স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু বাংলাদেশে নিজ স্ত্রীর সাথে ধর্ষণ করা সাধারণভাবে অপরাধ না। মানে জোরপূর্বক যৌন সঙ্গম করা সাধারণভাবে অপরাধ না, কিন্তু দুনিয়ায় অবশ্যই এটা এখন স্বীকৃত। কারণ নিজের শরীরের উপরে এইটা, মানে নিজের শরীরের ব্যাপারে নিজের সিদ্ধান্ত চূড়ান্ত। এটা সবসময় নারী হোক পুরুষ হোক সবার জন্যই তাই। এটা মানুষের মানুষের মানে কি বলা চলে, যে একটা মিনিমাম মানবিক মর্যাদার জায়গা এটা, বা শারীরিক মর্যাদার জায়গা। তো কিন্তু এটা কোন কোন অর্থে, এটা একটু কেসলা মেসলা দেখতে হবে। আমার এখনো দেখা হয়নি, আজও দেখা হয় নাই, এর আগের বারও আমি এই কথা বলেছি। স্ত্রী লোকটির ইচ্ছার বিরুদ্ধে, এগেইনস্ট হার উইল এন্ড উইদাউট হার কনসেন্ট, দুটো পয়েন্ট। এরকম তৃতীয় আরেকটা ক্ষেত্র বলছে, স্ত্রী লোকটির সম্মতিক্রমেও যদি হয় কোনো যৌন সংগ্রাম, কিন্তু সেই সম্মতিটা যদি ভয় প্রদর্শন করে সম্মতি আদায় করা হয়ে থাকে, তাহলে consent has been obtained by putting her in fear of death or of hurt. চতুর্থত, স্ত্রী লোকটির সম্মতিক্রমে, যে ক্ষেত্রে পুরুষটি জানে যে সে স্ত্রী লোকটির স্বামী না, বরং এবং পুরুষটি ইহা জানে যে স্ত্রী লোকটি তাকে এমন একজন অপর পুরুষ বলে ভুল করেছে যে পুরুষটির সাথে সে আইনসম্মত ভাবে বিবাহিত হয়েছে বা বিবাহিত বলে বিশ্বাস করে। এইটা পড়লে একটু হাসি লাগে। মানে বউ জানে না যে তার স্বামী কে, আর অপর একজন লোক যিনি কিনা তার স্বামী নন, তিনি যাচ্ছেন এবং তিনি জানেন যে সে তার স্ত্রী নন। ব্যাপারটা বেশ জটিল না? তো এইটা আগের যুগে হতো, মানে পারিবারিক ভাবে বিয়ে ঠিক করা হয়েছে, হ্যাঁ, মানে স্বামীটা স্ত্রীর হাত দেখেছে, হাত চেহারা দেখে নাই, আর মেয়েটা তো কোনে পক্ষ তো বরের চেহারা দেখেই নাই। ব্যাপারটা এরকম। তো এইটাও আসলে খুব বেশি প্রযোজ্য না, সেটা কথা না। কথাটা হচ্ছে এইটা একটা পয়েন্ট, এটা একটা ক্ষেত্র। উপরে কি বলেছে? বলেছে যে নিম্নোক্ত 5টি অবস্থায় কোন স্ত্রীলোকের সাথে যৌন সঙ্গম করলে সেটা ধর্ষণ। কখন? এগেইনস্ট হার উইল, উইদাউট হার কনসেন্ট। স্ত্রীলোকের সম্মতিক্রমে, যে ক্ষেত্রে এইটা তাকে ফিয়ার অফ ডেথ অর হার্ট, মৃত্যু অথবা জখমের ভয় দেখায় তার সাথে যৌন সঙ্গম করা হচ্ছে। আর এটা হচ্ছে স্ত্রীলোকের সম্মতিক্রমে, যে ক্ষেত্রে একজন অপরেরটা জানে না যে সে তার স্বামী কিনা। পঞ্চমত, স্ত্রীলোকটির সম্মতিক্রমে অথবা সম্মতি ব্যতিরেকে, হোয়াট এভার, যদি স্ত্রীলোকটির বয়স 14 বছরের কম হয়, মানে 14 বছরের কম বয়সী, আবারও কম, খেয়াল করবেন, কম 14 বছরের কম বয়সী কোনো মেয়ে যদি তার
নিজের ইচ্ছাতেও কারোর সাথে যৌন সঙ্গম করতে চায়, ওই পুরুষটা যদি সেরকম যৌন সঙ্গম করে তাহলে সেটাও রেপ বলে পরিগণিত হবে। এই 5টা ক্ষেত্র। আর বার কাউন্সিলে পরীক্ষার প্রশ্ন আসছিল কি জানেন? ধর্ষণের উপাদান কয়টি? এগুলো কি উপাদান? ধর্ষণের উপাদান একটা হইতে পারে। ব্যাখ্যা অংশে বলছে ধর্ষণের অপরাধের জন্য আবশ্যকীয় যৌন সঙ্গমের জন্য যৌনাঙ্গ প্রবিষ্ট করে যথেষ্ট বলে গণ্য হবে। এটা একটা নেসেসারি উপাদান। কিন্তু এই নেসেসারি উপাদান দিয়েই কি ধর্ষণ সংগঠিত হইতে পারে? কোন প্রেমিক প্রেমিকার সম্পর্কে বা স্বামী স্ত্রীর সম্পর্কেও তো যৌন সঙ্গম হয়, সেটা তো ধর্ষণ হইল না। তাহলে কি আমি ওইটা ধর্ষণের উপাদান বলতে পারি একমাত্র বা একটাই মাত্র? সেটাও বলতে পারছি না। তাইলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? পরীক্ষায় প্রশ্ন আসছে ধর্ষণের উপাদান কয়টি। এখন পরীক্ষার অপশনে কি আছে জানেন? 1 2 3 4 5 এরকম কোনো অপশন নাই। অপশন হচ্ছে 5 6 7 8 9 বা 5 6 7 8। পোলাপান সবাই 5টাতে টিক চিহ্ন মেরে আসছে। কিন্তু আমরা কি ধর্ষণের 5টা উপাদান দেখলাম না 5টা ক্ষেত্র দেখলাম? আপনাদের কমন সেন্স কি বলে? দেখি 5টা ক্ষেত্র দেখলাম, 5টা উপাদান দেখি নাই আমরা। তার মানে কি বার কাউন্সিলের ওই প্রশ্নটা ভুল? কিন্তু ভুল হলেও অনেক সময় বিচারকের মন দিয়ে আপনাকে বুঝতে হবে। আপনাকে মাঝে মাঝে বার কাউন্সিলরেও প্রশ্নেরও বিচারক বনে যেতে হবে। বিচারক বনে বুঝতে হবে যে বিচারক আসলে মানে প্রশ্নকর্তা যে প্রশ্নটা করেছেন তিনি আসলে কোন প্রশ্নটা করতে চেয়েছেন এবং কোন উত্তরটা চেয়েছেন। ফলে সঠিক উত্তর হিসেবে আপনি 5 দিয়ে চলে আসবেন, কোনো অসুবিধা নাই। ওকে, কিন্তু উপাদান কিন্তু 5টা না, ক্ষেত্র হচ্ছে 5টা। যেই 5টা ক্ষেত্রে যৌন সঙ্গম হইলে সেটা ধর্ষণের অপরাধ সংগঠিত করে। ক্লিয়ার? ব্যতিক্রম কোন পুরুষ কর্তৃক তার নিজ স্ত্রীর সাথে যৌন সঙ্গম ধর্ষণ বলে পরিগণিত হবে না। হবে না, হবে না। নিজ স্ত্রীর সাথে যৌন সঙ্গম ধর্ষণ বলে পরিগণিত হবে না। কিন্তু শর্ত হচ্ছে স্ত্রী যদি 13 বছরের নিম্ন বয়স্ক না হয়, মানে 13 বছরের কম হইলে নিজ স্ত্রী, সেটা আবার ধর্ষণের অপরাধ সংগঠিত করে। এখন মনে প্রশ্ন জাগবে, স্যার এটা তো বাল্য বিবাহ। কিচ্ছু করার নাই, রবীন্দ্রনাথ ঠাকুরও বাল্য বিবাহই করেছিলেন, কাজী নজরুল ইসলামও বাল্য বিবাহই করেছিলেন। কিন্তু ওটা কন্টেক্সচুয়াল অর্থে ধরতে হয় সবকিছু, বুঝছেন? এখন যদি ওই যে একটা গালি আছে, গালি তো ঠিক না, কথাটা হচ্ছে যে এটাকে একটা ইয়ে বলা হয়, মানে যারা কম বয়সী মেয়েদেরকে বিয়ে করে, কম বয়সী বলতে যারা যেন কিনা অ্যাডাল্টই না, 18-র কম, যদি এরকম হয় তাহলে সেটা ধরে নেওয়া হয়, মানে ওটার একটা মানে নাম আছে কি যেন, পেডিফোলিক, পেডিফেলিক। তা এখন রবীন্দ্রনাথ পেডিফেলিক ছিলেন, কাজী নজরুল ইসলাম পেডিফেলিক ছিলেন, এটা বলে আমরা খুব আনন্দ পেতে পারি, কিন্তু তখনকার যুগের বাস্তবতাটাই এরকম ছিল বা ধরনটা এরকম ছিল। এক এক সমাজের এক এক বাস্তবতা থাকে। হ্যাঁ, ফলে এইটা দিয়ে রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলামকে দোষী সাব্যস্ত করার কিছু নাই বা ওগুলো নিয়ে হাসাহাসি করার কিছু নাই। এখন আমাদের দেশের আইন মোতাবেক বুঝলাম যে বাল্য বিবাহ নিষিদ্ধ, কিন্তু ইসলামের শরিয়া মোতাবেক তো আবার এগুলো চলে, বা অন্য কোনো ধর্মের বিধিবিধান অনুযায়ীও চলতে পারে, আমার জানা নাই। তো সেটা যদি চলে, সেই অর্থেও বলছে যে স্ত্রী যদি 13 বছরের কম বয়স্ক নিজ স্ত্রী হয় তাহলে সেই যৌন সঙ্গমটা ধর্ষণ বলে পরিগণিত হবে। কিন্তু সাধারণভাবে নিজ স্ত্রীর সাথে যৌন সঙ্গম কোনো ধর্ষণের অপরাধ কনস্টিটিউট করে না, এটাই বলেছে। এই গেল 375 ধারা, ধর্ষণের সংজ্ঞা। 5টা ক্ষেত্র, উইদাউট হার কনসেন্ট, এগেইনস্ট হার কনসেন্ট বা উইল, এভাবে করে করে 5টা। 14 বছরের কম বয়সী একটা আছে, 13 বছরের কম বয়সী নিজের বউয়ের কথা বলা আছে। গেল, যাওয়ার পরে 376, কোন ব্যক্তি যদি ধর্ষণের অপরাধ করে তবে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে। গেল, ধর্ষণের অপরাধ করলে, এই যে ধর্ষণের অপরাধের সাজার ধারাটা কিন্তু একটু জটিল, ভালো করে মনোযোগ দেন।
ধর্ষণের অপরাধ যদি করে যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছর পর্যন্ত কারাদণ্ড পর্যন্ত হবে। এটা গেল প্রথম অংশ, যেটুকু আমি সিলেক্ট করে রেখেছি, আকাশী কালিতে দেখতে পাচ্ছেন। এটা প্রথম অংশ, মানে ধর্ষণ অপরাধ করলে যাবজ্জীবন কারাদণ্ড, এটা হচ্ছে মূল কথা। পরের অংশটা হচ্ছে এরকম, যদি না ধর্ষিত স্ত্রীলোকটি তার নিজ স্ত্রী হয় ও 12 বছরের কম বয়স্কা না হয়। বারো বছরের কম বয়স্কা যদি হয়, মানে এখন ধরেন কথাটা এইভাবে, 12 বছরের কম বয়স্ক যদি নিজ স্ত্রী হয়, তাহলেও তার সাজা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর মেয়াদী পর্যন্ত কারাদণ্ড। কিন্তু বলছে যদি তদ্রূপ হয়, তবে সেই ব্যক্তি 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। মানে নিজ স্ত্রীর সাথে ধর্ষণের অপরাধ সংগঠিত করা কখন হবে? যখন স্ত্রী 13 বছরের কম, তখন তার সাজা 2 বছর। কিন্তু যদি নিজ স্ত্রী 12 বছরেরও কম বয়সী হয়, তাহলে তার সাজা ধর্ষণের যে রেগুলার সাজা যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড, সেই রেগুলার সাজাটাই হবে। আমি বোর্ডে যাব না, আপনাদেরকে বরঞ্চ আমি ইয়েটা দেখাই, আমাদের বইয়ের অংশ থেকে দেখায়। দেখতে পাচ্ছেন সবাই? বলছে যে ধর্ষণের সাজা 376 ধারা, যেটা সাধারণভাবে ধর্ষণের সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড। নিজ স্ত্রীর বয়স যদি 12 বছরের কম বয়সী হয়, তখনও সেটার সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড, মানে সেম সাজা, ধর্ষণের রেগুলার যা সাজা সেই সাজায় নিজ স্ত্রীর ক্ষেত্রেও। কিন্তু নিজ স্ত্রী যদি 12 বছর থেকে 13 বছরের কম বয়সী হয়, মানে এই রেঞ্জে হয়, তাহলে সেটার সাজা 2 বছরের কারাদণ্ড। আশা করি পরিষ্কার হয়েছেন, না হলে আমি কথা শুনবো। তারপরে আমাদেরকে সোজা 377 ধারাটা দেখতে হবে। অস্বাভাবিক অপরাধ সমূহ বলেছে, ইংরেজিটা হচ্ছে আনন্যাচারাল অফেন্সেস। বলছে কোনো ব্যক্তি যদি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কোনো পুরুষ, স্ত্রীলোক বা পশুর সাথে যৌন সঙ্গম করে, কিরকম গা রিরি করা ব্যাপার, পশুর সাথে বলে যৌন সঙ্গম করে, তবে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে। মানে সমকামিতার অপরাধের কথা সামহাও বলছে, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। যদিও এখন যারা এগুলো নিয়ে মুভমেন্ট করছেন তারা বলছেন যে প্রকৃতির নিয়ম শুধুমাত্র এমন না যে পুরুষ স্ত্রী এই দুজনেরই যৌন সম্পর্ক হইতে পারে, মানে সমকামীরা বলছে। এবং এটা নিয়ে আরো নানান ধরনের আইনও হচ্ছে, কিংবা প্রকৃতির নিয়মটা কি সেটা একটু এক্সপ্লোর করারও চেষ্টা করা হচ্ছে, বা বিভিন্ন গবেষণায় বোঝার চেষ্টা করা হচ্ছে। তাহলে 377-এ সামহাও, বাংলাদেশে তো আলাদা করে সমকামিতার অপরাধকে ঘোষণা করা হয় নাই, কিন্তু 377 ধারাটা কোনো না কোনো ভাবে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কোনো পুরুষ পুরুষের সাথে বা স্ত্রীলোক স্ত্রীলোকের সাথে কোনো যদি যৌন সঙ্গম করে বা পশুর সাথে যৌন সঙ্গম করে, সেইটা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। এই হলো আমাদের দেহ ও জীবন সম্পর্কিত অপরাধের 299 থেকে 377 এসে শেষ। 299 থেকে 318 পর্যন্ত সরাসরি জীবন সম্পর্কিত অপরাধ, 319 থেকে 338 ক হচ্ছে আঘাত সম্পর্কিত অপরাধ, 339 থেকে 348 পর্যন্ত হলো অবৈধ বাধা এবং অবৈধ আটক বা অবরোধ সম্পর্কে আলোচনা। তারপরে 349 থেকে 358 পর্যন্ত হচ্ছে ক্রিমিনাল ফোর্স এবং অ্যাসল্ট নিয়ে আলোচনা, যার প্রথম 3টা সংজ্ঞা, পরের 3টা শাস্তি। 358 ধারা আলাদা করে পড়াইলাম যে প্রভোকেশনের ফলে যদি ক্রিমিনাল ফোর্স আর অ্যাসল্ট হয় তাহলে কি হবে? 1 মাস বিনাশ্রম সাজা, 200 টাকা জরিমানা। 359 থেকে 374 পর্যন্ত কিডন্যাপিং, অ্যাবডাকশন এন্ড ফোর্সড লেবার, এই 3টা টপিকে পড়লাম। আর 375 থেকে 77 রেপ এবং আনন্যাচারাল অফেন্সেস, পরপর 3টা ধারায় বর্ণনা করা হয়েছে। কার কি প্রশ্ন আছে টপাটপ বলেন। আচ্ছা, প্রশ্নোত্তর পর্বের আগে
বরং আপনারা হাত তুলে রাখেন, অসুবিধা নাই। সেটা হচ্ছে যে আমাদের বইটা আমাদের হাতে আসার কথা বাধাই আলা বলেছে 6 তারিখে আসবে। আমি আরেকটা দিন ধরে রাখছি, 7 তারিখ। 7 তারিখে আসা মাত্রই আপনাদের জন্য প্রদত্ত খামগুলো আমরা রেডি করে রাখবো, যেন বই আসা মাত্রই বই কুরিয়ার করা যায়। ঠিকানা ঠিকানা সবকিছু লিখে রেডি করে রাখবো। যেগুলো ঠিকানা লেখা আছে সেগুলোর মধ্যে বই ঢুকবে, প্যাকেট হবে, কুরিয়ারে সাবমিট হবে। আর বইটা কুরিয়ার হবে আমাদের ঢাকা অফিস থেকে না, ঢাকা অফিস থেকে হলে কুরিয়ার খরচ বেড়ে যায়। আমাদের রাজশাহীতে যে অফিস আছে সেই রাজশাহী অফিস থেকে বইটা পাঠানো হবে। ফলে ঢাকার লোকেরা পরের দিন পাবেন সাধারণভাবে, কিন্তু ঢাকার বাইরের লোকেরা তার পরের দিন পাবেন। অর্থাৎ ম্যাক্সিমাম রবিবার, মানে ম্যাক্সিমাম 9 তারিখ এর মধ্যে আপনাদের বই হাতে পেয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, মাইক্রোফোন কেউ অন করেন না। এখন আমরা এই বাজারে এই বইটা বিক্রি হবে 350 টাকা দামে। নীলক্ষেত থেকে কিনতে গেলে এর সাথে গাড়ি ভাড়া যোগ করবেন এবং সময়ের মূল্য যোগ করবেন। আর যদি কুরিয়ারে নিতে হয় তাহলে এর সাথে কুরিয়ার খরচ যোগ করে নিতে হয়, মানে 400 টাকা খরচ পড়বে। আপনাদেরকে আমরা বইয়ের যে অ্যাকচুয়াল গায়ের মূল্য বা অ্যাকচুয়াল মূল্য 350 টাকা, সেই 350 টাকার জায়গায় আপনাদেরকে আমরা এটা 250 টাকায় দিব। সেক্ষেত্রে 50 টাকা আপনারা কুরিয়ার খরচ হিসেবে দেবেন। মানে আমরা এখানে, কিংবা কুরিয়ার খরচ, বা আপনারা বলতে পারেন যে কুরিয়ার খরচ আমরা ইনফ্যাক্ট দিচ্ছি না। আমাদের প্রোডাকশন কস্ট আমরা যেটা ভেবেছিলাম যে 200 টাকার কম আসবে, কিন্তু 200 টাকার উপরে ইনফ্যাক্ট এটা প্রোডাকশন কস্ট। মানে এখন তো আপনারা জানেন না বোধহয়, এগুলো প্রেসের লাইনে যাদের যোগাযোগ নাই, প্লেটের দাম যেটা কিনা মানে একটা সেক্টরে আমার 14,000 টাকা খরচ বেশি পড়ে গেছে, যেটা 14,000 টাকা কম হওয়ার কথা ছিল। তাহলে 1000 বই বের করলে ওখানে 14 টাকা পার পিস কম হওয়ার কথা। এরকম প্রত্যেকটা খাতে খাতে আমাদের খরচ, বাড়তি খরচ। এই যে ডিজেলের দামের যে ইফেক্ট, সেই ইফেক্ট এখন সব জায়গায় পাওয়া যায়। উঠতে বসতে বোঝা যায়। এখন বই ছাপাতে ডিজেল লাগে না, কিন্তু বইয়ের জন্য ম্যাটেরিয়ালস গুলো বানাইতে আবার ডিজেল লাগে, কিংবা ওটা পরিবহন করতে ডিজেল লাগে। এখন পরিবহন কষ্টের কারণে কাগজের দামও এরকম 40 টাকা 50 টাকা করে পার রিম বাড়তি ইত্যাদি। মানে এগুলো বহুত হ্যাপা। এখন সেটার দিকে তাকায় তো লাভ নাই। আমাদের ছাত্রদের বই প্রয়োজন। এখন আগে হয়তো একটু কম দামে বই পাওয়া যেত, কিন্তু এখন সবগুলো বইয়েরই দাম বেশি। আমাদের বইয়ের পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে 528 পৃষ্ঠা। যে কোনো 1000 পৃষ্ঠার বই, যে কোনো গাইড বই দেখেন, ওটার দাম হচ্ছে 700 টাকা। সেই হিসেবে এটা 350 টাকা এক্সাক্ট দাম আছে। আপনারা মানে ঠিক কুরিয়ার খরচ নিচ্ছি এটা বলা যাবে না, আপনারা 250 করে আপনার বেতনের সাথে যোগ করে পাঠাবেন। কেউ কেউ দেখলাম যে স্টিল নাও মানে ডিসেম্বরের বেতনও দেন নাই, তারা অবশ্যই ডিসেম্বরের বেতন, জানুয়ারির বেতন সমেত বইয়ের টাকাটা যোগ করে পাঠাবেন। কোথায় পাঠাবেন মৌখিকভাবে বলে দিচ্ছি, আমরা নোটিশ দিব। আপনারা যেই নাম্বারে আপনাদের পেমেন্ট পাঠান, মান্থলি ফিস পাঠান সেন্ড মানি করে, বিকাশ, নগদ, রকেট, হোয়াটএভার আমাদের অফিসের নাম্বারে, সেই নাম্বারেই মাসিক বেতনের সাথে এই 250 টাকা যোগ করিয়া পাঠাবেন। আর এর মধ্যে যারা যারা কেউ কেউ রিভিশন ব্যাচে, এরকম সংখ্যা নেহায়েত কম না, তারা ইতিমধ্যে গত মাসে বাড়তি ফিস পাঠিয়েছিলেন, যাদের রিভিশন ব্যাচে পড়ার কথা ছিল না, তাদের জন্য ঘোষণা হচ্ছে যে আপনাদের কোনো বইয়ের টাকা দিতে হবে না, কারণ আমরা রিভিশন ব্যাচের জন্য কোনো টাকাই আর নিব না। ফলে আপনারা বাড়তি করে যেটা করবেন, শুধু বইয়ের দামটা আমরা নিচ্ছি। মানে বইয়ের দামটা না নিলে না, মানে এটা খুব মুশকিল হয়ে যাবে। মানে প্রায় এখানে মানে সংখ্যাটা অনেক। 400 ছাত্রকে যদি আমি দিতে যাই, তার মানে আমার এই মুহূর্তেই কম করে হলেও প্রায় 1 লক্ষ টাকা এটা মানে আমি পিছিয়ে থাকবো। মানে এটা আমার মূলধনেই ঘাটতি পড়ে যাবে। তো এখন বইয়ের ব্রেক ইভেনই আসে 500 বই বেচলে, 1000 বইয়ের মধ্যে 500 বই বেচলে বইয়ের ব্রেক ইভেন আসে। আর আমাদের বইয়ের ক্ষেত্রে 650 বই বেচলে বইয়ের ব্রেক ইভেন আসবে, মানে মূলধনের টাকাটা উঠবে। পরবর্তী 400 বই আমি লাভ করতে পারবো। ব্যাপারটা এরকম, হ্যাঁ। বা পরবর্তী 350 বইয়ের ওইটা শুধু আমার লাভ হবে। তাও তো লাভ হবে না, কারণ আমার অফিস খরচ বা অন্যান্য মেইনটেনেন্স খরচ আছে বই পারপাজেই। তো সুতরাং ফলে আপনাদের
তোমাকে যে অনেক কম দামে বই দিতে পারছি ব্যাপারটা এমন না, কিন্তু সেজন্য আমরা লজ্জিত। কিন্তু আমি আশা করব যে আমরা আমাদের সর্বোচ্চ সার্ভিস, সর্বোচ্চ সাধ্যের সবটুকু দিয়ে আপনাদের রিভিশন ব্যাচ হোক, এই ব্যাচ হোক, যতদিন আছে পরীক্ষার তার আগটুকু সর্বোচ্চ সার্ভিস দিয়ে যাব। কিন্তু আপনারা এই সহযোগিতাটা করবেন, আপনাদের বেতনের সাথে ফলে 250 টাকা অতিরিক্ত আকারে যোগ করবেন। সিম্পল ব্যাপার, একই নাম্বারে পাঠাবেন। এই পাঠানোর পরপরই সাথে সাথেই যে কাজটা, সেটা হচ্ছে সাথে সাথেই আমাদের মিস্টার নবীন আহমেদের নাম্বারে অথবা আমাদের সেই পেমেন্টের নাম্বারে কি করবেন, নিজের পরিপূর্ণ ঠিকানাটা নিজ দায়িত্বে নাম লিখবেন, বাড়ি নাম্বার লিখবেন, পরিপূর্ণ ঠিকানাটা লিখবেন। পরিপূর্ণ ঠিকানা লিখে অনেকে আবার করে কি, নিচে ফোন নাম্বারটা দেয় না, ভাবে যে ফোন নাম্বার তো আছেই ওনার কাছে। তখন মুশকিল হয়ে যায়, তখন ফোন নাম্বার খোঁজ, এই এর ফোন নাম্বারটা কত রে, তখন ওখান থেকে আবার বের করে নিতে হয় যে এর ফোন নাম্বার এত, এও আচ্ছা এই লোক হচ্ছে অমুক কিউ জামান শাহ, তাহলে কিউ জামান শাহকে তাহলে শাহর ফোন নাম্বারটা বের করে এখন লেখো। আর একবারে যদি আপনি পরিপূর্ণ যে কিউ জামান শাহ অমুক ঠিকানা এবং নিচে ফোন নাম্বার, পারলে একাধিক ফোন নাম্বার, কোনোটাতে রিচ না করার মানে যারা একাধিক ফোন নাম্বার হরহামেশা ইউজ করেন তারা সেইভাবে প্রপারলি ঠিকানাটা লিখে এসএমএস করবেন ওই মান্থলি পেমেন্টের টাকাটা পাঠিয়ে পাঠিয়ে। তাহলে যেটা হবে যে ওইটা সাথে সাথে আমরা আমাদের ডাটাবেজে তুলে নিব এবং বইয়ের পেমেন্টটা কনফার্ম করে কনফার্ম লিস্টে ফেলবো, খামের উপরে ঠিকানা লিখা বসে থাকবো। বাধাইয়ালা 6 তারিখে বা 7 তারিখে যখনই বই দিবে বই কুরিয়ার হয়ে যাবে। তো কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিলে হবে না কুরিয়ার স্যার? সার্ভিস না, তার ঠিকানাটা কুরিয়ার সার্ভিসের ঠিকানা মানে যাদের কোনো ঠিকানা ব্যবহার করতে চান না তারা যেটা না স্যার। করবেন, লিখবেন স্যার। যে যে এলাকার সেইটাই লিখবেন, মানে ওই কুরিয়ার সার্ভিসের ঠিকানা কোনো ঠিকানা না। আপনি বলবেন যে সরিষাবাড়ি উপজেলা মাকসুদুর রহমান শিহাব, সরিষাবাড়ি উপজেলা, জামালপুর জেলা, নিচে ঠিকানাটা লিখবেন। আর আমরা কোনোভাবেই সুন্দরবন কুরিয়ার ছাড়া অন্য কোনো কুরিয়ারে বই দেব না। হুম, স্যার জি স্যার আমি যেটা বলছি স্যার, সুন্দরবনের ঠিকানাটাই আমি পরিচিত তো স্যার। প্লিজ প্লিজ ওই প্লিজ ঠিকানাটা আর দিলে বলতে কেমন হবে না, হয়? আপনি দিন 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 দিন, আমরা বুঝে স্যার নিব। কন্টিনেন্টালে দেবেন না স্যার? কন্টিনেন্টাল আমরা কন্টিনেন্টালে দিব না, সুন্দরবনে দিব। নিকটস্থ সুন্দরবনের যেই শাখাটা আপনার পছন্দ হয়, নিকটবর্তী হয়, সেটা দিবেন, সেই ঠিকানা দিবেন। থ্যাংক ইউ। তো ফলে এই গেল বই সংক্রান্ত ঘোষণা। এবং কালকে 1 তারিখ, কালকে থেকে আপনারা পেমেন্ট সব ক্লিয়ার করতে থাকেন। 5 তারিখের মধ্যে হোপফুলি সবাই আপনারা বেতনটা ক্লিয়ার করে দিবেন এবং উইথ বইয়ের দাম, যেন আমরা প্রপারলি সবাইকে এক ধাক্কায় এক চান্সে বইটা পাঠাতে পারি। বই সংক্রান্ত ঘোষণা শেষ। বই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে টপ আপ করেন, তারপরে ক্লাস থেকে টুকটুক করে বিদায় নিতে পারেন। জি স্যার বইয়ের প্রাইসটা আরেকবার একটু বলেন, প্রাইস বইয়ের। 250 টাকা, বেতনের সাথে 250 টাকা যোগ করে পাঠাবেন, তাহলে বই জি চলে স্যার। আসবে। জি ধন্যবাদ। জি স্যার। স্যার বইয়ের কি স্যার হোম ডেলিভারি দেওয়া বুঝতে হবে পারছি, নাকি ক্লাস স্যার শেষ, স্যার। সুন্দরবনে শুধু পাঠানো হবে? এটা সুন্দরবন জেনারেলি শুধুমাত্র ঢাকা শহরে হোম ডেলিভারি দিয়ে থাকে, কিন্তু পরিপূর্ণ ঠিকানা থাকলে সুন্দরবন বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। আমরা এ যাবৎ হাজার হাজার বই এইভাবে পাঠিয়েছি, বাট সুন্দরবন কর্তৃপক্ষের উপরে এটা নির্ভর করবে যে তারা পাঠায় কিনা। করোনার পরে তারা আর হোম ডেলিভারি দিচ্ছিল না বহুদিন থেকে, আমরা জানি না যে তারা হোম ডেলিভারি দেবে কিনা। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, আমরা এটা নিজ দায়িত্বে খোঁজ নিলেই হবে খোঁজ নিলেই হবে। সুন্দরবনের। এটা এমন জি কোনো স্যার। জটিল না বিষয় না। জি। আর এটা কি ফুল বইটার দামই 50 টাকা নাকি পার্ট বাই পার্ট? না না না, আমাদের তো একটা বই বেরোচ্ছে, সলিউশন ও রিভিশন বুক। আর এই পুরোটার দামই 250? জি 527 পৃষ্ঠার বই, 528 পৃষ্ঠার বই। জি স্যার স্যার হ্যালো জি জি বলেন। স্যার রেডিক্সে দেওয়া যাবে স্যার? রেডিক্স না কোথাও অন্য কোথাও দিতে পারছি না, সরি। ওকে স্যার। স্যার ক্লাস তো শেষ স্যার। ক্লাস আসতে শেষ, পারি স্যার? আপনারা যেতে পারেন যাদের যাদের যাওয়া প্রয়োজন। তবে স্যার আজকের আলোচনা নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে পারেন এবার। জি সাইফুল আমি ইসলাম, একটু কথা বলবো স্যার। প্লিজ প্লিজ। রিভিশন ক্লাস কি আলাদা কোনো গ্রুপে হবে নাকি এই গ্রুপে হবে? আচ্ছা, রিভিশন ক্লাসের ব্যাপারে আমি আরেকটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের একটা আলাদা গ্রুপ করা হয়েছিল, সেই গ্রুপটা আমরা রাখার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা এখানে যা ছাত্র থাকবে সবাই রিভিশন ক্লাস পাবে। ওকে থ্যাংক ইউ। তাহলে তো আমাদের আর সেই কোনো বিষয়ে group আমরা যাওয়া হবে না। নতুন ভাবে সিদ্ধান্ত আমরা দিচ্ছি, মানে এটা কাল পরশুর মধ্যে সিদ্ধান্তটা দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে মিস্টার নজরুল ইসলাম কোনো প্রশ্ন করবেন পড়ালেখা সংক্রান্ত? জি মহসিন ভাই বলেন, মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন।
স্যার আপনার বইতে কি সব সাবজেক্ট থাকবে? জি, সব সাবজেক্টই থাকবে। ধন্যবাদ নজরুল ভাই। মহসিন তালুকদার বলেন। 250 টাকা এটার সাথে এটা কি কুরিয়ার সহই স্যার? কুরিয়ার সহই, আর কিছু পাঠাতে হবে না। বেতন যোগ 250 টাকা, এই তো বলে দিলাম, সিম্পল। বই পৌঁছে যাবে বের হলে। জি, জাকির হোসেন বগুড়া বলেন। স্যার এটার জন্য আমার পড়ছি, কিন্তু পরীক্ষার যে ওই প্র্যাকটিস সেটা নিয়ে কি বলবো স্যার? সেটা নিয়ে কি করবেন? বাজারে যে কোনো মডেল কিনলেই হবে স্যার? যে কোনো না, আপনি বড়জোর এখন তো কোনো মডেল টেস্ট বই নামে নাই। জি। পুরোনো কোনো মডেল টেস্ট বই থাকলে মূলত আইন পাঠ দেখবেন, অথবা আমার বই যদি থাকে সেটা দেখবেন, অথবা এর বাইরে আমি গতবারের আর কোনো বইয়ের নাম বলতে ইচ্ছুক না আর কি। ঠিক আছে স্যার। সাইফুল ইসলাম ভাই বলেন। মিস্টার সাইফুল ইসলাম ভাই, নট রেসপন্ডিং। ফারহানা বলেন, ফারহানা। আমি বলেছি স্যার, আমার অ্যান্সার পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। ফারহানা বলেন। আসসালামু আলাইকুম স্যার, বলুন। আমি কি দুইটা বই নিতে পারবো? দুটা বই নিলে আরেকটা বই বাজার মূল্যে নিতে হবে। একই মূল্যে নিতে পারবো না স্যার? না 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 না, এটা তো শুধু আমাদের অনলাইন ছাত্রদের জন্য আপু। ও, তখন কত টাকা দিতে হবে স্যার? ওইটার জন্য আরো 350 টাকা পে করতে হবে। তাহলে 350, 250 বা জি 600 টাকা জি, সেটা অ্যাড আপনি, করে দিলেই। জি জি, আপনি সেটা জানাবেন, সেটা মানে ও আচ্ছা। ফোন করে বলে দিবেন, অসুবিধা নাই। জি জি, আরেকটা কে যেন হাত তুলেছে, মির তানভীর ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমার 374 ধারাটাই স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার যে এই আপনার চাইল্ড লেবার স্যার, আর অথবা স্যার এডুলেসেন্স এর ব্যাপারে স্যার এই ধারাটা কি প্রযোজ্য স্যার? বুঝি নাই। স্যার চাইল্ড লেবার তো স্যার মানে অবৈধ শ্রম না স্যার, সেক্ষেত্রে স্যার এই ধারাটা কি ওই ক্ষেত্রে প্রযোজ্য? চাইল্ড লেবারদের নিয়ে তো আলাদা আইন আছে বোধহয়, না? জি জি স্যার। তাহলে সেই বিশেষ আইনটাই প্রযোজ্য হবে, কিন্তু সাধারণভাবে বেআইনি শ্রমে বাধ্য করা হলেই সেটা 1 বছর হবে। স্যার বেআইনি শ্রম বলতে স্যার ওই যে আর ওভার মানে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে। আচ্ছা স্যার, লেবার ল স্যার, লেবার ল তো লেবার লয়ে আছে, ওটা তো স্পেশাল আইন, তাই তো? হ্যাঁ, ওইটার সাথে। হ্যাঁ বলেন। স্যার লেবার ল তো স্যার অবৈধ শ্রম বলতে স্যার আপনার চাইল্ড লেবার বোঝাচ্ছে, তারপর ওভারটাইমের পরে যেটা 10 ঘন্টার পরে যেটা আছে স্যার ওটাকে বোঝায়। সেক্ষেত্রে স্যার এই সেকশনটা না, প্রযোজ্য এই নাকি? সেকশনটা প্রযোজ্য হচ্ছে না। না 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 না, এটা সাধারণভাবে তার ইচ্ছার বিরুদ্ধে শ্রমদান করতে বললেই বা করাইলেই সেটা বেআইনি হবে। এই ধারার মানে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এইটা, যে বেআইনি ভাবে কাউকে শ্রমদানে বাধ্য করা মানে হচ্ছে যে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে শ্রমদানে বাধ্য করা। তার ইচ্ছা নাই, শ্রম দেওয়ার ব্যাপারটা তার ইচ্ছাধীন ব্যাপার। জি, থ্যাংক ইউ। মনিরুজ্জামান আকাশ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। বলেন। ওই আমার তো রাজশাহী থেকে আসবে, তাহলে তো পাবনা, আমি আমার ছোট ভাই আছে অ্যাডভোকেট, ওর ঠিকানা দিয়ে আমি নবীন ভাই বলে দিব। হোয়াট এভার, আপনি ঠিকানা পাঠাই দিবেন, টাকা পাঠাবেন, আচ্ছা ঠিকানা আচ্ছা। পাঠাবেন, ব্যাস। হ্যাঁ, কার ঠিকানায় আসসালামু যাচ্ছে আলাইকুম। আপনি বই পাইলেই হলো। হ্যাঁ জি, নজরুল ইসলাম ভাই কিছু বলবেন আরো? মাইক্রোফোনটা অন করেন। জি স্যার বলেন। স্যার আমার প্রশ্নটা হলো স্যার, অপহরণ মানে কিডন্যাপিং এবং অ্যাবডাকশন দুইটার পার্থক্যটা স্যার একটু যদি বলতেন স্যার। এই দেখো তো লেকচারস অন এল কবির স্যারের বইটা দেখি, একটু অপেক্ষা করেন। জি হ্যাঁ আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, লেকচারস অন পেনাল কোড। একটু অপেক্ষা করবেন।
নাবিল। আচ্ছা, এইখানে এইটার ওই যে পার্থক্য নিয়ে একটা ঝামেলা হয়, হ্যাঁ, কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশনের। তো আমি এটা আসলে এখনো পর্যাপ্ত পড়াশোনা করি নাই, তবে সাধারণভাবে মানে যেহেতু পেনাল কোড অনেক রেফারেন্স ঘেটেছি, মানে কম পড়ার মধ্যেও অনেক কিছু ঘেটেছি, তার মধ্যে একটা রেফারেন্স এরকম বলছে যে কিডন্যাপিং এর অপরাধটা 14 বছরের কম বয়সী বালক, 16 বছরের কম বয়সী বালিকা এবং কোন বিকৃত মস্তিষ্ক ব্যক্তির ক্ষেত্রে ঘটতে পারে। অ্যাবডাক্টিং এর ক্ষেত্রে এরকম কোনো বিষয় নাই। এটা একটা প্রধান পার্থক্য, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, মানে এটা একটা কমন সেন্স থেকেই, মানে আপনি ওটার উদাহরণ দেখলে বুঝবেন, উদাহরণ বা মানে সংজ্ঞার মধ্যে পাবেন যে অ্যাবডাকশন সাধারণভাবে কাউকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয়, ঠিক জোর করে নিয়ে যাওয়া হয় না। মানে কাউকে ভুল সুল বুঝিয়ে, উল্টাপাল্টা বুঝিয়ে নিয়ে যাওয়া হয়। আর এমনিতে বইয়ের ভাষায় এখানে আরো কিছু কথাবার্তা আছে, যেমন মানে ইন কিডন্যাপিং দ্য ইন্টেন্ট অফ দ্য অফেন্ডার ইজ হোললি ইররেলিভেন্ট, এটা একটা কেসে বলছে। কিডন্যাপিং এর সময় কখনো অফেন্ডারের উদ্দেশ্য কি ছিল এটা অপ্রাসঙ্গিক, কিন্তু অ্যাবডাকশনের সময় কোনো না কোনো ইন্টেন্টে অ্যাবডাক্ট করা হয়, প্রলুব্ধ করে নিয়ে যাচ্ছে, মানে অন্য কোনো ধান্দা আছে। এই আরেকটা পার্থক্য বলা যেতে পারে। আর আলাদা করে ওই যে অ্যাবডাকশনের যে আলাদা করে কোনো সাজা নাই, সেটা সম্পর্কে একটা ব্যাখ্যা দিয়েছে। কথা বলছে এরকম যে কিডন্যাপিং এর ক্ষেত্রে আলাদাভাবে সাজা উল্লেখ আছে, ফলে এটা একটা সাবস্ট্যান্টিভ অফেন্স, মানে প্রধানতম অফেন্স। কিন্তু অ্যাবডাকশন পেনাল কোড অনুযায়ী কোনো সাবস্ট্যান্টিভ অফেন্স না, মানে প্রধানতম অপরাধ না, এইরকম একটা কথা বলছে। মানে পেনাল কোডের অফেন্স গুলোর মধ্যে আবার একটা ভাগ আছে, সেই ভাগ তো আমরা জেনারেলি পড়ি না, কিন্তু ওই পড়াপড়ির ক্ষেত্রে অনেকগুলো কেস লয়ের রেফারেন্স প্রয়োজন পড়ে জেনারেলি। মানে আমাদের পরীক্ষায় এত জটিল করে প্রশ্ন আসবেও না, ঠিক আছে? তো এখন অ্যাবডাকশনের সাজা ওখানে বলে নাই জেনারেলি আলাদা করে, মানে অ্যাবডাকশনের সাজা তখনই আসছে যখন কোনো না কোনো ইন্টেন্টের সাথে যখন প্রসঙ্গটা আসছে, হয় খুন করার উদ্দেশ্যে কিডন্যাপ অর অ্যাবডাকশন, কথাটা এইভাবে আসছে। সাধারণভাবে অ্যাবডাকশনের সাজা আসেনি, তাই না? আবার 10 বছরের কম বয়সী বালককে কিডন্যাপ করা অথবা অ্যাবডাকশন করা, মানে সেটার আবার একটা উদ্দেশ্য থাকবে। কি কি যেন উদ্দেশ্য কথা কোনো বলা আছে না, যে তাকে কোনো কাম লালসা চরিতার্থের জন্য ব্যবহার করা হইতে পারে, তাকে আঘাত করার উদ্দেশ্য হতে পারে, তাকে খুন করার উদ্দেশ্য হতে পারে, এরকম অনেকগুলো উদ্দেশ্যের কথা বলা আছে। ফলে উদ্দেশ্যের প্রসঙ্গই যখন আসছে তখনই শুধুমাত্র অ্যাবডাক্টিং এর প্রসঙ্গ আসছে। এই প্রধান পার্থক্যের কথা জেনারেলি বলেছে বইগুলোতে। এখন খুব বেশি পার্থক্য আসলে সেভাবে পাওয়া যায় না, মানে খুব কাছাকাছি জিনিস, কিন্তু প্রকারের দিক থেকে, ঘটনা সংগঠনের দিক থেকে যখনই দেখবেন 14 বছরের কম বয়সী বালক, তখন বুঝবেন কিডন্যাপিং। 16 বছরের কম বয়সী বালিকা কিডন্যাপিং, আবার বিকৃত মস্তিষ্ক ব্যক্তিকেও কিডন্যাপিং। কিন্তু এগুলো বাদে জেনারেলি অন্য কোনো উদাহরণ দিয়ে কোনো ঘটনা বর্ণনা করে যদি কিছু আসে, তাহলে সেটা অ্যাবডাক্টিং হবে। কিন্তু অ্যাবডাক্টিং এর পেছনে ডিসিটফুল মিনস থাকে, মানে কোনো না কোনো প্রলুব্ধকরণের ব্যাপার স্যাপার থাকে, ইনডিউস করার ব্যাপার থাকে। সেই ল্যাঙ্গুয়েজ গুলো একটু খেয়াল করে পড়তে হবে বা দেখতে হবে। প্রশ্ন আসলেও বাংলা ইংরেজি মিলিয়ে, মানে বার কাউন্সিলের প্রশ্নপত্রে ইংরেজি পার্টও থাকে, ফলে ইংরেজি পার্টটাও দেখে নিয়ে করতে হয়।
ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। জি। আর কোনো কথা নাই আশা করি। আমরা আগামী কালকে আবারও সন্ধ্যা 7টায় ইনশাআল্লাহ ক্লাসে দেখা হচ্ছে, আমাদের কথা হবে। আসসালামু আলাইকুম। কালকে থেকে আপনাদের পেমেন্টটা কমপ্লিট করতে থাকবেন প্লিজ, উইথ ওয়েট দাম। স্যার নোটিশগুলো একটু ডিটেইলস দিয়ে দিয়েন স্যার। আচ্ছা, আমি গ্রুপেও দিয়ে দিব। থ্যাংক ইউ।